আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় ডিজিটাল ক্যামেরা কোনটি? আকারই বা কত বড়? স্বাগতম সবাইকে ট্যাকিওনের আজকের বিজ্ঞান আড্ডায়। কৌতূহলোদ্দীপক মানুষের চিন্তা ভাবনা বাস্তবতাকে পার করে হাতছানি দেয় দূর কল্পনায়। আর তাই অজানাকে জানার, অধরা স্বপ্নগুলোকে ধরার প্রয়াস থেকেই আমাদের সংগঠন ট্যাকিওন, যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশের মানুষের উপযোগী বিজ্ঞানকে সবার মাঝে ছড়িয়ে দিতে। সেই ধারাবাহিকতায় ট্যাকিওনের আজকের বিজ্ঞান আড্ডার মূল বিষয় রুবিন অবজারভেটরি ও ডক্টর ভেরা রুবিন। সাম্প্রতিককালে গোটা বিশ্বে বিজ্ঞান মহলের আলোচনার মূল কেন্দ্রবিন্দু রুবিন অবজারভেটরি, যা বিশ্বের সর্বপ্রথম রিয়েল টাইম স্কাই ম্যাপিং টেলিস্কোপ, এবং প্রতি রাতে এটি 20 টেরাবাইট করে ডেটা সংগ্রহ করবে। 10 বছর শেষে যা গিয়ে দাঁড়াবে 60 পেটাবাইটে। সংগৃহীত এই বিশাল পরিমাণের ডেটা মহাকাশের ম্যাপিং, ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি সম্পর্কিত গবেষণা সহ কাজে লাগবে আরো নানান ক্ষেত্রে। আজকের আয়োজনে রুবিন অবজারভেটরির নানা দিকের পাশাপাশি থাকছে ডার্ক ম্যাটার আবিষ্কারের অগ্রদূত ডক্টর ভেরা রুবিনের ইতিহাস এবং জ্যোতির্বিজ্ঞানে নারী সম্প্রদায়ের সম্ভাবনা ও প্রতিকূলতা সম্পর্কিত নানা আলোচনা। আর সে ব্যাপারে জানাতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জ্যোতির্বিজ্ঞানী এবং গবেষক, রুবিন অবজারভেটরি টিমেরই একজন সদস্য ডক্টর সৈয়দা লামমিম আহাদ ম্যাম। ডক্টর সৈয়দা লামমিম আহাদ ম্যাম বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন শেষ করেন। পরবর্তীতে অস্ট্রিয়ার ইউনিভার্সিটি অফ ইন্সবার্গ থেকে এমএসসি এবং নেদারল্যান্ডসের লিডেন ইউনিভার্সিটি থেকে অ্যাস্ট্রোফিজিক্সে পিএইচডি সম্পন্ন করেন। বর্তমানে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে যুক্ত আছেন কানাডার ইউনিভার্সিটি অফ ওয়াটারলু এর ওয়াটারলু সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সে। তার গবেষণার মূল লক্ষ্য হলো গ্যালাক্সি ক্লাস্টারের গঠন এবং বিবর্তন সম্পর্কে জানা। এছাড়াও তিনি বাংলাদেশের সর্বপ্রথম জ্যোতির্বিজ্ঞান বিষয়ক গবেষণা সেন্টার ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সে যুক্ত আছেন একজন অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে। আপনাদের সামনে উপস্থাপক হিসেবে উপস্থিত আছি আমি, তাসনিয়া রহমান মাহি, ট্যাকিওনের একজন সদস্য। আজকে সমগ্র বিজ্ঞান আড্ডা জুড়ে আপনাদের যে কোনো প্রকার প্রশ্ন আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের প্রশ্নগুলো নিয়ে অনুষ্ঠানের শেষে রয়েছে আমাদের বিশেষ আয়োজন কিউ&এ সেশন। তাই দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে। আসসালামু আলাইকুম ম্যাম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি খুবই ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ম্যাম, আমিও অনেক ভালো আছি। আর আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা সবাই আজকে আরো অনেক বেশি আনন্দিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম, এত কর্মব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি আপনার আলোচনা শুরু করতে পারেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। প্রথমেই অনেক ধন্যবাদ তাসনিয়াকে খুব সুন্দরভাবে ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য, এবং অবভিয়াসলি ট্যাকিওনকে অনেক ধন্যবাদ এই বিজ্ঞান আড্ডার আয়োজন করার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য রুবিন অবজারভেটরি এবং ডক্টর ভেরা রুবিনকে নিয়ে কিছু
ব্যাপারে। সো আমি হচ্ছে তাহলে আলোচনা শুরু করে দিচ্ছি। আমি যেহেতু আমার স্লাইডের যেই পেজটা আছে আমি সেখানে চলে যাচ্ছি। যদি আমাকে কোনো মেসেজ দেওয়ার থাকে তাহলে হয়তো আমি এখানে চ্যাট বক্সে দেখতে পারবো না। সো কাইন্ডলি আমাকে হচ্ছে একটু ভয়েসে জানানোর জন্য অনুরোধ করছি সেক্ষেত্রে। ওকে, সো আমার আসলে ইন্ট্রোডাক্টরি কিছু বলার নেই, তাসনিয়া অলরেডি বলে দিয়েছে। সো প্রথমেই আমরা হচ্ছে সরাসরি আমাদের আলোচনায় চলে যাই। তো আলোচনার শুরুতেই আমরা একটা ভিডিও দেখি। রুবিন অবজারভেটরি নিয়ে যাদের আগ্রহ রয়েছে, যারা জয়েন করেছেন অলরেডি, প্রথমেই আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি জয়েন করবার জন্য। এবং এখন আমরা যে ভিডিওটি দেখছি আপনারা অনেকে দেখেছেন যদি আপনাদের অলরেডি রুবিন অবজারভেটরি নিয়ে আগ্রহ থাকে। এটি রুবিন অবজারভেটরি সাম্প্রতিক অ্যাস্ট্রোফিজিক্যাল ডেটা একটা ফ্যাসিলিটি, যেটা গত জুন মাসের 23 তারিখে এর প্রথম অবজার্ভ ডেটা রিলিজ করে। তো এখন আমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছি এটা এর প্রথম রিলিজের একটা অংশ। এই ভিডিওটাতে আমরা বেশ গ্যালাক্সিতে একটা জুম ইন করা ছবি দেখতে পাচ্ছি, যেটাকে মাত্র জুম আউট করে নিয়ে চলে গেল। এই যে দেখতে পাচ্ছি এই ছবিতে 10 মিলিয়ন গ্যালাক্সি রয়েছে। একটা ছবিতে 10 মিলিয়ন গ্যালাক্সি, তবে এই 10 মিলিয়ন গ্যালাক্সি কিন্তু রুবিন অবজারভেটরি সব মিলিয়ে যখন এর কাজ শেষ করবে আগামী 10 বছর পরে, সরি just one moment, yeah. সো আমি একটু আগে যে ভিডিওটা দেখলাম সেই ভিডিওটার একটা ছোট্ট অংশের স্ন্যাপশট এখানে, কারণ আমি পুরো ছবিটা দেখাতে গেলে ইটস রিয়েলি হার্ড টু শো দ্য ডিটেলস অফ এখানে কত কি হচ্ছে আসলে। তো যা বলছিলাম যে রুবিন অবজারভেটরিতে আগামী 10 বছরে যেই টোটাল যেই পরিমাণ ছবি আমরা সেখান থেকে পাবো, সেখানে কিন্তু প্রায় 10 বিলিয়ন গ্যালাক্সির সম্পর্কে আমরা জানতে পারবো। 10 বিলিয়ন গ্যালাক্সির ছবি আমাদের কাছে থাকবে। তো সেই তুলনায় এই ছবিটাতে 10 মিলিয়ন যে সংখ্যাটা রয়েছে এটা অলমোস্ট জাস্ট 0.05%। তার মানে হচ্ছে 10,000 ভাগের 5 ভাগ, খুবই সামান্য একটা অংশ। এবং সেখানেই আমরা কিন্তু রুবিন অবজারভেটরির অনেক যে পাওয়ার বা স্ট্রেংথ অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট সেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি। তো এই ছবিটাতে আপনারা দেখছেন যে এখানে অনেক খুব নিকটবর্তী অনেকগুলো গ্যালাক্সির ছবি দেখা যাচ্ছে। এখানে আমরা খুব সুন্দর দুটো স্পাইরাল গ্যালাক্সি দেখতে পাচ্ছি, যে গ্যালাক্সিগুলো আমাদের যেই মিল্কি ওয়ে গ্যালাক্সি বা মিল্কি ওয়ের নেইবার যে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি রয়েছে সেই গ্যালাক্সির মতো দেখতে। এখানে আমরা বেশ কয়েকটি তারা দেখতে পাচ্ছি। এইখানে বাম পাশে আমি যেখানে পয়েন্ট করছি সেখানে এই মাঝ বরাবর এই তারাগুলো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির ভেতরকার তারা, এবং এরা যেহেতু আমাদের অনেক কাছে রয়েছে তাই এখন আমরা ইন্ডিভিজুয়াল তারা দেখতে পাচ্ছি। বাট আমরা যতই দূরের জিনিস দেখতে পাই ততই সেটার আকার ছোট হয়ে যায় এবং আমরা গ্যালাক্সিগুলোকে সম্পূর্ণ দেখতে পাচ্ছি। তো সেখানে উপরে এই যে তিনটা গ্যালাক্সির যে কানেকশনটা, এটা একটা খুবই বিউটিফুলি কি বলবো ক্যাপচার্ড ইন্টারাকশনস বিটুইন থ্রি গ্যালাক্সি, যেখানে তিনটা গ্যালাক্সি হচ্ছে একটা আর একটা কাছাকাছি আসছে এবং এরা গ্র্যাভিটেশনালি ইন্টারাক্ট করছে। এখানে আমরা যেটাকে অ্যাস্ট্রোনমিতে আমরা যেটা বলি যে দে আর মার্জিং টুগেদার, এবং এই তিনটে গ্যালাক্সি হয়তো এখন থেকে কয়েক বিলিয়ন বছর পরে গিয়ে এরা হয়তো মিলে একটা সিঙ্গেল গ্যালাক্সি হয়ে যাবে। বা তিনটাও অ্যাকচুয়ালি না, এখানে অ্যাকচুয়ালি চারটা রয়েছে, রাইট? বিকজ এখানে দুইটা গ্যালাক্সি অলমোস্ট দে আর ইন্টারাক্টিং ভেরি ক্লোজলি। এবং এখানে চারপাশে আমরা এই গ্যালাক্সি ইন্টারাকশনের সময় যে গ্যালাক্সির ভেতরকার তারাগুলো যে এই গ্র্যাভিটেশনাল পুলের কারণে ছিটকে বাইরে বেরিয়ে আসে এবং গ্যালাক্সির চারপাশে একটা কি বলবো একটা ডিফিউজ একটা লাইটার হেলো তৈরি করে, সেটা আমরা খুব সুন্দর দেখতে পাচ্ছি। আরেকটা খুব স্পেশাল অবজেক্ট এই ছবিতে রয়েছে, সেটা হচ্ছে এই ডান পাশে আমরা একটা যে খুব লাইট একটা প্যাচের মতো দেখতে পাই। অনেকটা দেখে মনে হতে পারে যে এটা হচ্ছে কি বলবো যে আমরা যখন কোনো একটা ফোনের ক্যামেরায় ছবি তুলি, ক্যামেরার সামনে যদি আমাদের একটা আঙুল পড়ে যায় ওরকম একটা একটা কি বলবো একটা ধোঁয়াটে একটা ব্লবের মতো। বাট এই পার্টিকুলার গ্যালাক্সিটা হচ্ছে একটা ডোয়ার্ফ গ্যালাক্সি। এটার আকার এবং ভর আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির তুলনায় অনেক অনেক ছোট, প্রায় কয়েক হাজার গুণ ছোট। এবং বেশিরভাগ টেলিস্কোপ দিয়েই আসলে, বিশেষ করে গ্রাউন্ড বেসড টেলিস্কোপ যেগুলি আমাদের পৃথিবীর উপরে রয়েছে, এসব টেলিস্কোপ দিয়ে এই এরকম গ্যালাক্সির ছবি আসলে তোলা খুবই কঠিন।
আবার নিচে যে বাম পাশে আমরা যে অনেকগুলি গ্যালাক্সিকে কাছাকাছি আকারে দেখতে পাচ্ছি, এগুলি এটা হচ্ছে একটা স্পেশাল ভার্গো গ্যালাক্সি ক্লাস্টারের অংশ। তো এটা হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সবচেয়ে কাছের একটা গ্যালাক্সি ক্লাস্টার। আর এছাড়া আমরা যত এই যে খুবই ছোট 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 ইয়েলো বা রেড কালারের যেসব ডট দেখতে পাচ্ছি, যে আমার ব্যাকগ্রাউন্ডে অনেকটা, এগুলি কিন্তু সবই একটা একটা ইন্ডিভিজুয়াল গ্যালাক্সি। এগুলি জাস্ট আমাদের থেকে অনেক অনেক দূরে রয়েছে, তাই এগুলিকে আমরা খুব ছোট আকারে দেখতে পাচ্ছি। আই ক্যান গো অন অ্যান্ড অন অ্যাবাউট দিস ইমেজ, বাট আমাদের অনেক কিছুই দেখার আছে। তারপরেও আমি জাস্ট হাইলাইট করতে চাচ্ছিলাম যে একটা ছবিতে, একটা ছবির সাব অংশতেই আমরা অনেক কিছু অলরেডি দেখতে পাচ্ছি। তো এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু মাত্র কয়েক দিনের অবজারভেশন থেকে তোলা, কয়েকদিনের আকাশের একই জায়গাতে বারবার প্রায় 1100টা ছবি তুলে সেই ছবিগুলি একই সাথে একটার পর একটা সুপার ইম্পোজ করে সেখান থেকে আমরা এই ছবিটা পেয়েছি। এবং যেহেতু আমরা একই জায়গার ছবি বারবার করে তুলে সেগুলি সুপার ইম্পোজ করছি, এই কারণে আমরা এই যে গ্যালাক্সির চারপাশের যেই ফেইন্ট লাইট বলি, যেটা আমরা খুবই অল্প পরিমাণে যে আলোগুলি বের হচ্ছে, সেই আলোগুলিও আমরা খুব সুন্দর করে ক্যাপচার করতে পারছি। বাট এখান থেকে আমরা এইটাও আসলে একটা আইডিয়া পাই যে এটা যদি মাত্র কয়েকদিন এবং মাত্র 1100টা ছবির হচ্ছে আমাদের ওভারল্যাপ থেকে আসে, তাহলে আমরা 10 বছরে এখান থেকে আসলে কি ধরনের ইনক্রেডিবল ডেটা আসলে আমরা রুবিন অবজারভেটরি থেকে পাবো। এখানে আরেকটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ছবিটা আমাদের মিল্কি ওয়ের কাছাকাছি একটা অংশের একটা কাইন্ড অফ জুমড ইন ছবি। এই এই জায়গাগুলোকে এখানে যে আমরা মোটামুটি কি বলবো একটা মেঘের মতো একটা ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছি। তো যারা জ্যোতির্বিজ্ঞানে আগ্রহী আছে তারা হয়তো জানবেন যে এগুলিকে আমরা নেবিউলা বলে থাকি, যেটার অর্থ হচ্ছে বেসিক্যালি মেঘ। ছবিটার মাঝখানে যেই পিঙ্ক কালারের নেবিউলাটা দেখতে পাচ্ছি, এইটার নাম হচ্ছে ল্যাগুন নেবিউলা, এবং উপরে ডান পাশে যে ছোট আকারের নেবিউলাটা আছে এটার নাম ট্রাইফিড নেবিউলা। আর এর চারপাশে যে কমলা রঙের যে ডিস্ট্রিবিউশনটা আমরা দেখতে পাচ্ছি, ওগুলি বেসিক্যালি হচ্ছে, এবং এখানেও যে পিঙ্ক কালারের বা অরেঞ্জ কালারের যেই ডিস্ট্রিবিউশনটা, এগুলি হচ্ছে আমরা একে বলি ইন্টারক্লাস্টার বেসিক্যালি গ্যাস ক্লাউড। এখানে আসলে মোস্টলি রয়েছে প্রচুর পরিমাণে অ্যাটমিক এবং মলিকুলার হাইড্রোজেন, যেখান থেকে আসলে তারার জন্ম হয়। এবং এই অ্যাটমিক এবং মলিকুলার হাইড্রোজেনের মাঝখানে আমরা মোটামুটি একটু গাঢ় ডিপ ব্রাউন বা কালোর মতো রঙের যেই আমরা হচ্ছে অনেকটা শিরার মতো যেই প্যাটার্নগুলি দেখতে পাচ্ছি, এগুলি হচ্ছে ইন্টারস্টেলার ডাস্ট। এবং এই ডাস্টগুলো হচ্ছে ভিজিবিলিটির জন্য একটু নয়সেন্স, ইন দ্য সেন্স এগুলি ইভেন অবজারভেশনও কালো দেখা যাচ্ছে, কারণ আমরা যেই ওয়েভলেন্থে রুবিন অবজারভেটরির দিকে তাকাই, এই ওয়েভলেন্থে হচ্ছে এই 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 মেটেরিয়াল গুলো আসলে তারা বা অন্য জায়গা থেকে আসা আলো শুষে নেয়। বাট অ্যাট দ্য সেম টাইম এই ডাস্টগুলোর কারণে আমার এখানে যেই হাইড্রোজেনের মেঘ রয়েছে, যে মলিকুলার ক্লাউডটা রয়েছে, এগুলি ঠান্ডা হতে পারে। ইট হেল্পস উইথ দেয়ার কুলিং। এবং যখন এরা ঠান্ডা হতে থাকে তখন একটা পর্যায়ে গিয়ে এই হাইড্রোজেনের অণুর যে মেঘ রয়েছে, এখান থেকে আসলে তারার জন্ম হয়। এবং এই কারণে আমরা এই ধরনের যে নেবুলা রয়েছে, এগুলোকে আমরা তারার জন্মের সূতিকাগারের মতো হিসেবে চিন্তা করতে পারি। এবং এই ছবিতে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে অসংখ্য এখানে নীলচে ধরনের আভা রয়েছে অনেক ইন্ডিভিজুয়াল ডটসের। এখানে এই প্রত্যেকটা নীলচে যেই ডট রয়েছে, এগুলি আসলে এক একটা তারা। এবং নীল রংটা বেসিক্যালি যেটা আইডেন্টিফাই করে সেটা হচ্ছে এগুলি মোস্টলি খুবই নিউলি বর্ন তারা। তার মানে এই জায়গা থেকে যে কন্টিনিউয়াসলি নতুন নতুন তারার জন্ম হচ্ছে গত কয়েক মিলিয়ন বছরে, সেই তারাগুলোকেই আমরা আসলে নীল আলোতে এখানে উজ্জ্বলভাবে জ্বলতে দেখি। তো এই ছবিটা 678টা ডিফারেন্ট ছবির কে জয়েন করে তৈরি করা হয়েছে, এবং প্রায় 7 ঘন্টা আকাশের এই জায়গাটা থেকে রুবিন অবজারভেটরির ক্যামেরাকে তাকিয়ে থাকতে হয়েছে এই ছবিটা তোলার জন্য। সো অ্যাগেইন অ্যানাদার ইনক্রেডিবল পিকচার অ্যান্ড অ্যান ইনক্রেডিবল এক্সাম্পল অফ যে রুবিন অবজারভেটরি আগামী বছরগুলোতে আমাদেরকে কি ধরনের সায়েন্টিফিক ডেটা প্রদান করতে পারবে, এবং হোপফুলি শুধু সায়েন্টিফিক না, বিজ্ঞান নিয়ে যাদের আকর্ষণ রয়েছে, বিজ্ঞানকে যারা পছন্দ করে, যারা মহাকাশ সম্পর্কে জানতে পছন্দ করে, তাদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর এবং খুবই কি বলবো ইনফরমেটিভ বাট অলসো বিউটিফুল পিকচার্স হচ্ছে রুবিন অবজারভেটরি থেকে আমরা পাবো। সো
রুবিন অবজারভেটরি সম্পর্কে আসলে তাহলে একটু জানি যে এটা আসলে কি। অলরেডি আমাদের ইভেন্টের শুরুতে আমরা জেনেছি যে রুবিন অবজারভেটরি হচ্ছে আমাদের বিশ্বের সবচাইতে বড় ডিজিটাল ক্যামেরা। সো এখানে আমরা ছবিটায় দেখতে পাচ্ছি রুবিন অবজারভেটরির যে ফ্যাসিলিটি রয়েছে সেই ফ্যাসিলিটিটা, এবং হচ্ছে এখানে আমরা এই যে ডোমটা আছে অবজারভেটরি, সেখানে আমরা কিন্তু ক্যামেরাটা দেখতে পাচ্ছি। এই ফ্যাসিলিটিটা হচ্ছে চিলিতে রয়েছে, দক্ষিণ আমেরিকার চিলির সেরো প্যাচন মাউন্টেন যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই পর্বতমালার একটা চূড়ায় রয়েছে। এবং এই চিলি এবং চিলির এই পর্বতমালার বিভিন্ন অংশ আসলে জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন ধরনের ফেসিলিটি, টেলিস্কোপ তৈরি করার জন্য খুবই আদর্শ একটা জায়গা পুরো পৃথিবীর মধ্যেই। কারণ এই জায়গাটা খুবই যেহেতু এটা অনেক উপরে রয়েছে আমাদের সমুদ্র সমতল থেকে, তো সেখানে আসলে হিউমিডিটি খুবই কম, আর্দ্রতা খুবই কম। এই কারণে হচ্ছে নর্মালি টেলিস্কোপ দিয়ে আমরা যখন আকাশে দেখতে চাই সেজন্য আমাদের আকাশটা খুবই ক্লিয়ার থাকে। আবার হিউমিডিটির পাশাপাশি যেহেতু অনেক উপরে রয়েছে, এখানে আশেপাশে দেখা যাচ্ছে যে এখানে মোটামুটি লোকালয় বলতে তেমন কিছুই নেই। সেখানে একেবারে আইডিয়াল ডার্ক স্কাই যাকে বলে, যে খুবই পরিষ্কার অন্ধকার আকাশ। তো সেখানে আমরা আকাশের খুব ফেইন্ট যে কোনো ধরনের অবজেক্ট দেখার জন্য, আসলে পৃথিবী থেকে দেখার জন্য এ ধরনের পরিবেশ একেবারেই আদর্শ বলা যায়। তো রুবিন অবজারভেটরির ফ্যাসিলিটির দিকে যদি তাকাই, এখানে যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে, এখানে বেসিক্যালি এই টেলিস্কোপটা অপারেট করার জন্য যত ধরনের ইনস্ট্রুমেন্ট এবং যত ধরনের যন্ত্রপাতি রয়েছে, এবং যারা এখানে দিনরাত কাজ করে যাচ্ছেন এই টেলিস্কোপের কি বলবো ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য, তারা এখানে কাজ করছেন, এবং সব ইনস্ট্রুমেন্টগুলো এখানে আছে। তো দূর থেকে পুরোটা যেহেতু এটা ড্রোন ইমেজ, এখানে আসলে ধারণা করা একটু ডিফিকাল্ট যে এই টেলিস্কোপটা কতটা বড়। এই টেলিস্কোপের যে প্রাইমারি মিররটা আছে সেই মিররটার সাইজ অ্যাবাউট 8.4 মিটার্স। অ্যান্ড জাস্ট টু কম্পেয়ার, এখানে কিন্তু আমরা বেশ কয়েকটা মিনি ট্রাকের মতো দেখতে পাচ্ছি। সো এই টেলিস্কোপটার আকারটা কিন্তু মোটামুটি বেশ কয়েকটা মিনি ট্রাকের চাইতেও অনেক বড়। তো আমরা আরো কিছু এক্সাম্পল দেখি যে রুবিন অবজারভেটরির বেশ কিছু আপনারা যে কেউ হচ্ছে রুবিন অবজারভেটরির ব্যাপারে যদি জানতে চান, জাস্ট গুগল ইট। রুবিন অবজারভেটরির যে ওয়েবসাইট রয়েছে সেখানে আরো অনেক ধরনের তথ্য রয়েছে। খুব সুন্দর সুন্দর পাবলিক আউটরিচ ভিডিও হচ্ছে তারা বের করেছে। তো সেখান থেকে যেমন আমরা খুব ইজিলি অনেক কিছু জানতে পারি। ফর এক্সাম্পল, যে ক্যামেরাটা বলছি, যেটা দিস ইজ দ্য লার্জেস্ট ডিজিটাল ক্যামেরা দ্যাট হিউম্যানিটি হ্যাজ এভার মেড, এবং এই ক্যামেরার রেজলিউশন হচ্ছে 3200 মেগাপিক্সেল ইন সাইজ। তো আমরা যদি সেটাকে আকাশের দিকে তাক করলে, এই ক্যামেরাটা প্রত্যেকটা স্ন্যাপশট, আমি যদি ক্যামেরা দিয়ে একটা স্ন্যাপ তুলি, সেটা আকাশের কতটুকু জায়গা দখল করে সেটার আকার হচ্ছে 45 ফুল মুনস। তো ইট সাউন্ডস আ বিট উইয়ার্ড, আচ্ছা ওয়াই লাইক ফুল মুনস, এটা কি আসলে একটা আকারের স্কেল কেন? তো এটার কারণ হচ্ছে ইটস আ ভেরি আইডিয়াল স্কেল আমরা যখন আকাশে কোনো একটা জিনিসের দিকে তাকাতে চাই, বিশেষ করে বিকজ সবাই আসলে চাঁদকে দেখেছে। অ্যান্ড টু পুট ইট ইনটু কনটেক্সট, 45 ফুল মুন, দিস ইজ হিউজ। কারণ এই ছবিতে আমরা কিছু স্কেল দেখতে পাচ্ছি, যে বাম পাশের ছবিটায় আমাদের ফুল মুনের সাইজ হচ্ছে এটা, আর তার বাম পাশে খুব ছোট্ট একটা অংশ যে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের খুবই পরিচিত, খুবই পপুলার জনপ্রিয় হাবল ডিপ ফিল্ডের একটা ছবি। সো হাবল ডিপ ফিল্ড কিন্তু এখন থেকে প্রায় 15-20 বছর আগে যখন এটার প্রথম ছবিটা তোলা হয়েছিল, তখন ইট লাইক ইন লিটারাল মিনিং ইট চেঞ্জড how we look into astronomy, how we look into the universe। কারণ হচ্ছে সেখান থেকে আমরা এত বিপুল পরিমাণে তথ্য পেয়েছি, সেটা আমাদেরকে বিশ্বের ব্যাপারে, বিশ্বের প্রথম গ্যালাক্সি সবকিছুর ব্যাপারে আমাদের ধারণাকে অনেকটাই বদলে দিয়েছিল। আর এখানে ডান পাশে যে ছবিটা রয়েছে, এখানেও ফুল মুন ফর স্কেলিং। এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা আরেকটা বেশ সাম্প্রতিক একটা কি বলবো, একটা ইনক্রেডিবল অ্যাস্ট্রোনমি ফ্যাসিলিটির থেকে পাওয়া ছবি। সেটা হচ্ছে ইউক্লিড স্পেস মিশনের ছবি। এখানে জাস্ট দেখানোর জন্য যে আগের তুলনায় এখন বিশেষ করে হাবল বা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ টাইপের ফ্যাসিলিটির তুলনায় এই টাইপের সার্ভে টেলিস্কোপ গুলো আসলে কতটা বিপুল পরিমাণে জায়গার ছবি আমাদেরকে পাঠাতে পারে। তো অ্যাগেইন কামিং ব্যাক টু রুবিন, এই ছবিটাতে আমরা ইউক্লিডে দেখতে পাচ্ছি একটা ফুল মুনের প্রায় কাছাকাছি বা অলমোস্ট ডাবল সাইজে হচ্ছে একটা সিঙ্গেল স্ন্যাপশট ইউক্লিড থেকে আমরা ছবি পাই। আর এখানে রুবিন থেকে আমরা পাচ্ছি 45টা চাঁদের সমান এলাকার ছবি, জাস্ট একটা ছবি থেকে। অ্যাগেইন
trying to putting things into context, এখানে আমরা হাবল, জেমস ওয়েব, ইউক্লিড আর ভেরা রুবিন অবজারভেটরির হচ্ছে যেই মেইন যে অবজার্ভিং ফ্যাসিলিটি সেগুলোর ছবি দেখতে পাচ্ছি। এগুলি হচ্ছে এই সবুজ রঙে আমরা হচ্ছে এদের মিররের ডায়ামিটারগুলি দেখতে পাচ্ছি, বাট ক্যামেরা চিপস যেটা, যে ক্যামেরা থেকে আমরা ফিল্ড অফ ভিউটা যে পাই, সেখান থেকে কিন্তু দেখা যায় যে হাবলের ফিল্ড অফ ভিউ এগেইন খুবই খুবই ছোট। সেখানে জেমস ওয়েবেরটা কিছুটা বড়, but Euclid is much bigger, and in comparison Rubin is huge. এবং এই ছবিটা আসলে যে কত বড় সেখান থেকে আমরা পাচ্ছি, এটাকে যদি আমি রুবিন থেকে পাওয়া একটা সিঙ্গেল ছবিকে আমরা যদি ফুল স্কেলে হচ্ছে প্রজেক্ট করতে চাই, আমাদের 4K হাই ডেফিনিশন টেলিভিশনে যদি আমরা করতে চাই, আমাদের অ্যারাউন্ড 400টা টিভি লাগবে জাস্ট টু প্রজেক্ট দ্য ইমেজ ইন দ্য ফুল স্কেল। সো একটু যারা দেখছেন একটু চিন্তা করে দেখুন যে যদি আমাদের সামনে 400টা ফুল স্কেল এই যে 4K টেলিভিশন রয়েছে, সেখানে আমরা জাস্ট একটা ছবিকে হাইলাইট করছি, শুধুমাত্র সেটার দিকে তাকিয়েই কিন্তু আমরা অনেক নতুন নতুন ধরনের অবজেক্ট আসলে হয়তো দেখতে পারবো, বা অনেক নতুন ডিটেলস দেখতে পারবো বিভিন্ন গ্যালাক্সি বা তারার, যেটা আসলেই এর আগে আমাদের পক্ষে করা সম্ভব ছিল না। অ্যান্ড বিকজ রুবিন অবজারভেটরি এর ক্যাপাসিটি অনেক বেশি, বিকজ একটা সিঙ্গেল স্ন্যাপশটে আমরা প্রায় 45টা চাঁদের সমান আকাশের এলাকা কভার করতে পারছি। এই কারণে রুবিন ইজ রিয়েলি কেপেবল অফ, কি বলবো, যে আমাদের এটা যেহেতু চিলিতে রয়েছে, চিলি দক্ষিণ আমেরিকায় অবস্থিত, তো এই কারণে রুবিন অবজারভেটরি আকাশের যে অংশটা দেখতে পারবে এটা শুধুমাত্র সাদার্ন স্কাই, এটা নর্দার্ন পার্টের হচ্ছে আকাশের ছবি এটাতে তোলা সম্ভব না। তো দক্ষিণ গোলার্ধে আমরা যে আকাশটাকে দেখতে পাই, সেই পুরো আকাশের সম্পূর্ণ অংশের একটা ছবি কিন্তু রুবিন মাত্র 3 থেকে 4 রাতের মধ্যে তুলে ফেলতে পারবে। এবং এই 3 থেকে 4 রাতের মধ্যে পুরো আকাশের ছবিটা যে রুবিন তুলছে, এটা সে কন্টিনিউয়াসলি করে যেতে থাকবে আগামী 10 বছর পর্যন্ত। সো ইটস নট অনলি দ্য, কি বলবো, যে coverage of the entire sky, but the coverage of the entire sky every few days for the next 10 years. So সেখান থেকে কিন্তু আমরা প্রতি রাতে প্রায় 20 টেরাবাইটের মতো আমরা ডেটা পাচ্ছি, এবং 10 বছরের যে পুরো প্রকল্প, সেখান থেকে আমরা it will be in the order of like petabytes of like 50, 60 or some petabytes. তো এই বিপুল পরিমাণে তথ্য দিয়ে আমরা আসলে অনেক অনেক ধরনের নতুন, কি বলবো, নতুন গবেষণা এবং নতুন ধরনের ডিসকভারি করতে পারবো, সেটা মোটামুটি ভাবে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি। তো রুবিন টেলিস্কোপের মেইন কাজটা কি হবে সেটা কিন্তু অলরেডি মাত্রই বলে দিলাম, যে রুবিন টেলিস্কোপের প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে একটা লেগেসি সার্ভে, সেটার নাম ইন শর্ট হচ্ছে লেগেসি সার্ভে অফ স্পেস অ্যান্ড টাইম। এবং এই টেলিস্কোপটাকে আমরা ইন জেনারেল বলতে পারি এটা একটা সার্ভে ফ্যাসিলিটি। তো এটার সাথে একটা নর্মাল অবজার্ভিং টেলিস্কোপ, বেশিরভাগ হচ্ছে রেগুলার টেলিস্কোপ যখন আমরা তৈরি করে থাকি, বিট গ্রাউন্ড বেসড, বিট অন স্পেস, ফর এক্সাম্পল যদি আমরা জেমস ওয়েব টেলিস্কোপের কথা চিন্তা করি বা হাবল টেলিস্কোপের কথা চিন্তা করি, সেগুলির অপারেশন কিন্তু একটু আলাদা হয়ে থাকে। যেহেতু ওইসব টেলিস্কোপের হচ্ছে আমার ফিল্ড অফ ভিউ খুবই ছোট, সো সে আকাশের খুবই ছোট একটা জায়গাতে একটা সেম টাইম হচ্ছে পয়েন্ট করতে পারে। এই কারণে সে আসলে কোন অবজেক্টের দিকে তাকাবে বা আকাশের কোন জায়গাটার দিকে তাকাবে সেটা ডিটারমিন করাটা একটু ডিফিকাল্ট। সো দ্য ওয়ে উই ইউজুয়ালি ডু ইট, যে বিভিন্ন জায়গা থেকে জ্যোতির্বিদরা হচ্ছে হোয়াট উই মেক ইজ, এটাকে আমরা অবজারভেশনাল প্রপোজাল বলে থাকি। তো সেই প্রপোজালে আমরা হচ্ছে একটা সায়েন্স প্রজেক্টের স্পেসিফাই করি যে আচ্ছা আমি এই জিনিসটার দিকে তাকাতে চাই, আমি একটা গ্যালাক্সির বিবর্তনের এই জায়গাটা অবজার্ভ করতে চাই, এবং সেটার জন্য আমি আকাশের এই জায়গাটাতে এই অবজেক্টটার দিকে তাকাতে চাই, এত ঘন্টা করে তাকাতে হবে, এটসেট্রা। সো বিভিন্ন টেকনিক্যাল ডিটেল, বিভিন্ন সায়েন্টিফিক ডিটেল, গোল এটসেট্রা হচ্ছে বর্ণনা করে আমরা হচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রতি বছর বিভিন্ন সাইকেলে হচ্ছে অবজারভেশনাল প্রপোজালগুলি দেয়া হয়, এবং একটা টিম অফ এক্সপার্টস তারপরে হচ্ছে সমগ্র যেই পরিমাণ এই অ্যাপ্লিকেশন আসে সেগুলোকে আলাদা আলাদা ভাবে যাচাই বাছাই করেন, এবং সেখান থেকে হচ্ছে তারা প্রতি বছর একটা নির্দিষ্ট সংখ্যক অবজারভেশনাল প্রপোজালকে সিলেক্ট করেন যে আচ্ছা এই টেলিস্কোপ দিয়ে আগামী বছর বা আগামী 6 মাস শুধুমাত্র এই অবজেক্টগুলি দেখা হবে। সো সেগুলি হচ্ছে আমাদের অ্যাস্ট্রোনমির বেশিরভাগ
দূরবীনের একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর ফর অবজারভেশন। বাট রুবিন যেহেতু হচ্ছে একটা সার্ভে টেলিস্কোপ, দ্য সেম অ্যাজ ইউক্লিড টেলিস্কোপ ফর এক্সাম্পল, সো এই টেলিস্কোপগুলো কিন্তু এরকম কোনো ধরনের পার্সোনাল অবজারভেশনাল ফ্যাসিলিটি নিয়ে কাজ করছে না। এই টেলিস্কোপের মূল লক্ষ্য হচ্ছে টু সার্ভে দ্য স্কাই, এবং রুবিন ইজ লাইক লিটারালি দ্য বেস্ট সুটেড ক্যামেরা টু ডু দ্যাট, অ্যাজ আই ওয়াজ জাস্ট সেইং, যেটা মাত্র 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের সম্পূর্ণ আকাশের ছবি এনে দিতে পারবে। কাজেই particularly কোন অবজেক্টের দিকে এটা তাকাচ্ছে, that's not even important anymore. We can just look at anything that we are interested in, which is incredible. So এই টেলিস্কোপ দিয়ে, যেহেতু এই টেলিস্কোপ শুধুমাত্র খুব ব্রড জায়গাতেই দেখবে না, বরঞ্চ এই টেলিস্কোপ হচ্ছে কনস্ট্যান্টলি বারবার একই জায়গার ছবি তুলবে। সো অন্যান্য বিভিন্ন টেলিস্কোপের তুলনায় আসলে রুবিনের কিছু স্পেসিফিক কি বলবো স্ট্রেংথ রয়েছে বা ক্যাপাসিটি রয়েছে, যেটা আসলেই ইউনিক এবং আনম্যাচড। তো তার মধ্যে প্রথম যেটা, আমি মাত্র কয়েকটা সায়েন্স কেসের কথা আলোচনা করব, কারণ it's just too many, সবকিছু আসলে সময়ের স্বল্পতার জন্য বলা সম্ভব হবে না। তবে শুরু করার আগেই জাস্ট বলছি যে কারো যদি এই ব্যাপারে আরো কোনো ডিটেইল প্রশ্ন থাকে, ডেফিনেটলি আমার আলোচনার শেষে প্রশ্ন করতে পারেন, এবং I'm happy to answer in more detail. সো রুবিনের সবচেয়ে বড় ক্যাপাসিটি এবং সবচেয়ে ইউনিক ক্যাপাসিটি হচ্ছে ট্রানজিয়েন্ট ইভেন্ট ডিটেকশন। সো ট্রানজিয়েন্ট বলতে আমরা কি বুঝি? আমি যদি শুধুমাত্র শব্দটার বাংলা একটা অনুবাদ করি, ট্রানজিয়েন্টের মানে হচ্ছে এমন কিছু যেটা খুবই ক্ষণকালীন, যে একটা জিনিস যেটা খুব কম সময়ের জন্য হবে। জ্যোতির্বিজ্ঞানে যদি আমরা ট্রানজিয়েন্টকে এক্সপ্লেন করতে চাই ইন আ সিমিলার ওয়ে, যে এটা এমন একটা ইভেন্ট যেটা খুব কম সময়ের জন্যই আসলে দেখা সম্ভব, বা এমন একটা ইভেন্ট যেটাকে আমি যদি সম্পূর্ণ ইন ডিটেইল পর্যবেক্ষণ করতে চাই, তাহলে আমার সেই ইভেন্টটার দিকে আমাদের কনস্ট্যান্টলি হচ্ছে কিছু সময় পর পর ছবি নিতে হবে, আদারওয়াইজ আমি বুঝতে পারবো না যে ব্যাপারটা কি হচ্ছে। তো এরকম দু ধরনের ঘটনাকে মোটা দাগে আমরা ট্রানজিয়েন্টের মধ্যে ফেলতে পারি। এক হচ্ছে লুমিনোসিটির ভ্যারিয়েবিলিটি, তার মানে হচ্ছে যে যদি একটা অবজেক্টের ব্রাইটনেস কনস্ট্যান্টলি বাড়তে বা কমতে থাকে, বা কনস্ট্যান্টলি বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, সেরকম ঘটনা। ফর এক্সাম্পল, যখন একটা তারার জন্ম হয়, তখন ইন দ্য ইনিশিয়াল স্টেজ সেই তারাতে নানান ধরনের প্রক্রিয়া চলতে থাকে, তো সেটার উজ্জ্বলতা হচ্ছে সময়ের সাথে সাথে রেগুলারলি বা ইরেগুলারলি বাড়তে বা কমতে থাকে। কিন্তু যখন তারাটা তার জীবনের মানে অ্যাডভান্স স্টেজে চলে যায়, তখন বিভিন্ন পর্যায়ে গিয়ে যখন একটা লাল দানব তারায় যায়, তখন কিছু কিছু তারাতে আসলে আমরা খুব রেগুলার ভেরিয়েবিলিটি দেখি, এবং সেগুলোকে আমরা ভেরিয়েবল স্টার বা বিষম তারা বলি। তো এই ভেরিয়েবল স্টার গুলো কিন্তু একটা কয়েক দিন বা কয়েক মাসের মধ্যে এর উজ্জ্বলতা একেবারে কনস্ট্যান্টলি বাড়তে বাড়তে একটা ফিক্সড উজ্জ্বলতায় চলে যায়, এবং তারপরে আবার সেটার উজ্জ্বলতা কমতে থাকে। এবং এক তারা যখন মৃত্যু হয়, তার মানে যখন একটা নির্দিষ্ট ভরের রেঞ্জের তারা তাদের জীবদ্দশার মোটামুটি শেষ পর্যায়ে চলে যায়, তখন এরা হচ্ছে সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে তাদের জীবনের শেষ হয়। এবং যেহেতু সুপারনোভা বিস্ফোরণ যেই তারাটাতে হচ্ছে, সেটা এই বিস্ফোরণের আগে এগুলির উজ্জ্বলতা খুবই কম থাকে, বাট যেহেতু বিস্ফোরণটা খুবই পাওয়ারফুল একটা এক্সপ্লোশন, তখন এর উজ্জ্বলতা অনেক অনেক গুণে বেড়ে যায়, কয়েকশো থেকে কয়েক হাজার বা আরো অনেক গুণ বেড়ে যায়। তো সেই সময়টাও কিন্তু খুব কম সময়ের জন্য হয় এই ঘটনাটা, তো ওইটাকেও আমরা ট্রানজিয়েন্ট বলে থাকি। আর আরেক ধরনের যেই ট্রানজিয়েন্টটা রয়েছে, সেটা হচ্ছে স্পেশাল ট্রানজিয়েন্ট। তার মানে হচ্ছে কোনো একটা অবজেক্ট যদি আমাদের আকাশের প্রেক্ষাপটে অন্যান্য যত অবজেক্ট রয়েছে তার তুলনায় খুব কুইকলি মুভ করে। ফর এক্সাম্পল, আমরা যদি একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে আকাশে চাঁদের যে গতিবিধি, যে চাঁদের দিকে যদি আমরা তাকাই, চাঁদ কিন্তু দুই ধরনেরই ট্রানজিয়েন্ট ইন আ সেন্স, যে সময়ের সাথে সাথে চাঁদের শুধুমাত্র উজ্জ্বলতাই বাড়ে কমে না, এটা যেহেতু সাইজ কমছে এবং বাড়ছে, একই সাথে চাঁদটা কিন্তু আকাশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, এবং সেটা শুধুমাত্র পৃথিবীর রোটেশনের জন্যই না, বরঞ্চ চাঁদের জায়গার পরিবর্তনের জন্য। তো এই ধরনের স্পেশাল যেই ভেরিয়েবল অবজেক্টগুলি, সেটা হচ্ছে আমরা যদি আকাশের প্রেক্ষাপটের কথা চিন্তা করি, যে যত তারা বা গ্যালাক্সি রয়েছে, সেগুলোর তুলনায় আমাদের সবচেয়ে কাছাকাছি যে অবজেক্টগুলি থাকে, সেগুলো দে টেন্ড টু মুভ ফাস্টার, বিকজ অন্যান্য জিনিসগুলি এত দূরে থাকে যে সেগুলির মুভমেন্টটা অনেক অনেক স্লো হয় আমাদের পৃথিবী বা ইভেন আমাদের সৌরজগৎ বা মিল্কি ওয়ে সাপেক্ষে। সো
আমি যদি মিল্কি ওয়ের তারার কথা চিন্তা করি বা আকাশের প্রেক্ষাপটের গ্যালাক্সিগুলোর কথা চিন্তা করি, এই দুটো প্রেক্ষাপটে কিন্তু সবচেয়ে ফাস্ট মুভিং অবজেক্টগুলি হবে আমাদের সৌরজগতের যত অবজেক্ট রয়েছে। সো এবং সেই জায়গাটাতে আমাদের রুবিন অবজারভেটরি উড বি ফ্যান্টাস্টিক টু আইডেন্টিফাই মেনি মোর সোলার সিস্টেম অবজেক্টস। সো এইখানে হচ্ছে একটা এক্সাম্পলে দেখানো হচ্ছে যে যদি আমরা গ্যালাক্সি বা তারার প্রেক্ষাপটটাকে এরকম ব্যাকগ্রাউন্ডে চিন্তা করি, যেহেতু আমরা কিছুদিন পর পর প্রতি কয়েকদিন পর পর সেই জায়গাটার ছবি দেব, তো এই সেন্টারে দেওয়া যেই প্রেক্ষাপট রয়েছে সেখানে যদি একটা অবজেক্ট সে টপ থেকে বটমে মুভ করে, প্রত্যেকটা ইমেজে আমরা সেটার একটা লোকেশনের ছবি পাচ্ছি, এবং তারপরে যখন এই সব ছবিগুলো আমরা জয়েন করব বা সব ছবিগুলো দিয়ে যদি আমরা একটা ভিডিও প্রস্তুত করি, সেখান থেকে কিন্তু আমরা দেখতে পারবো যে এই ট্রানজিয়েন্ট অবজেক্টটা কিভাবে মুভ করছে। এবং এটার খুব সুন্দর একটা ভিডিও রুবিন অবজারভেটরির ফার্স্ট ডেটা রিলিজেই রয়েছে, তো আমি শুধুমাত্র মুখের কথায় না বলে আমরা এখানে দেখতে পারি। সেখানে যেমন পয়েন্ট করছে, এখানে একটা তারা আছে, একটা গ্যালাক্সি আছে, আর এখানে একটা নিউ অবজেক্ট আছে মুভ করছে। এন্ড এখানে যে প্রত্যেকটা অবজেক্ট যে মুভ করছে এগুলি আসলে আমাদের সোলার সিস্টেমের একটা অ্যাস্টেরয়েড। এবং রুবিন অবজারভেটরি তার প্রথম কয়েকদিনের অবজারভেশনে একটা দুইটা না, 10-20টাও না, কয়েকশো পর্যন্ত না, আমাদেরকে অলরেডি কয়েক হাজার কমপ্লিটলি নতুন নিউলি ডিটেক্টেড অ্যাস্টেরয়েড দিতে পেরেছে। এখানে আপনারা সংখ্যা দেখতে পাচ্ছেন নিচে, যে নাইট ডিসকভারিজ হচ্ছে অলরেডি 1600, তারপর 6 দিনে 7 দিনে অলরেডি 2000 কমপ্লিটলি নতুন অ্যাস্টেরয়েড আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে স্লাইসটা যেখানে আমরা 2000 নতুন অ্যাস্টেরয়েড দেখতে পাচ্ছি, এটা কিন্তু আর্থ থেকে শুধুমাত্র এই ছোট্ট স্লাইসটা। আগামী 10 বছর যখন আর্থ হচ্ছে সূর্যের চারপাশে ঘুরবে, সেখান থেকে আমরা হোপফুলি ইন দ্য অর্ডার অফ কয়েক লাখ আমরা নতুন অ্যাস্টেরয়েডের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবো। সো সেখানে ডিটেকশনের পাশাপাশি যদি আমরা সেগুলোকে ট্যাগ করে দিতে পারি, তাহলে কিন্তু অ্যাস্টেরয়েডের গতিবিধি পর্যবেক্ষণ করা যাবে, এবং সেখান থেকে কোনো অ্যাস্টেরয়েড যদি আমাদের পৃথিবীর দিকে অরবিট নিয়ে আসা শুরু করে, তাহলে অনেক আগে থেকে কিন্তু সেই অবজেক্টগুলো আমরা ডিটেক্ট করতে পারবো। অ্যান্ড ডেফিনেটলি উই ক্যান ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস objects way more. আচ্ছা, সো ইন দ্যাট সেন্স রুবিন অবজারভেটরি থেকে পাওয়া তথ্য নিয়ে আমরা আসলে আমাদের সোলার সিস্টেমের একটা মোস্ট আপডেটেড অ্যান্ড দ্য বেস্ট এভার পসিবল ইনভেন্টরি আমরা প্রস্তুত করতে পারবো। তো আমাদের যত সৌরজগতের যত গ্রহ রয়েছে, গ্রহাণু রয়েছে, বিভিন্ন গ্রহের যত চাঁদ রয়েছে, সেগুলি সম্পর্কে যেমন জানতে পারবো, তেমন আমরা নতুন করে অসংখ্য মেটিওর, অ্যাস্টেরয়েড এবং কমেট এগুলিকে ডিটেক্ট করতে পারবো, এবং সেগুলোর গতিবিধি অনেক আগে থেকে খুব ভালোভাবে সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে পারবো। সো এবং এটা কেবলমাত্র সম্ভব কারণ রুবিন হচ্ছে প্রতি কয়েকদিন অন্তর অন্তর আমাদেরকে আকাশের সম্পূর্ণ আকাশের একটা ছবি আমাদেরকে দিবে। তো সেকেন্ড যেটা একটা বড় টার্গেট এবং যেটার পেছনে আসলে রুবিন অবজারভেটরির নামকরণেরও একটা সংযোগ রয়েছে, সেটা হচ্ছে রুবিন অবজারভেটরি আমাদেরকে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জির নেচার সম্পর্কে জানতে হেল্প করবে। সো ডার্ক ম্যাটার জিনিসটা কি, এটা আসলে আমাদের জ্যোতির্বিজ্ঞানের আধুনিক জ্যোতির্বিজ্ঞানের সবচেয়ে বড় প্রশ্নগুলোর মধ্যে একটা। যে আমরা যতটুকু জানি যে ডার্ক ম্যাটার হচ্ছে আমাদের ইউনিভার্সের, যদি আমরা টোটাল ম্যাটার এবং শক্তি এবং পদার্থের কথা চিন্তা করি, এই টোটাল কন্টেন্টের প্রায় 27% হচ্ছে আমাদের ডার্ক ম্যাটার দিয়ে তৈরি। এবং আমরা যদি শুধুমাত্র পদার্থর ভরের কথা চিন্তা করি, তাহলে এখানে এই যে আমরা পাই চার্টটা দেখতে পাচ্ছি যে অর্ডিনারি ম্যাটার এবং ডার্ক ম্যাটারটা হচ্ছে আমাদের টোটাল ভরের পরিমাণ, এবং সেখানে ডার্ক ম্যাটার কিন্তু অ্যারাউন্ড 80% অর মোর আমাদের টোটাল ভর যে রয়েছে। তো আমরা এই ডার্ক ম্যাটারটাকে তাদের গ্র্যাভিটেশনাল বা মহাকর্ষিক যে ইন্টারাকশন আছে সেগুলির মাধ্যমে আমরা সেটার উপস্থিতি বুঝতে পারি, কিন্তু আমরা আসলে ডার্ক ম্যাটারটাকে ডিরেক্টলি ডিটেক্ট করতে পারি না, এবং ডার্ক ম্যাটারের নেচারটা যে কি সেটা সম্পর্কে আমাদের ধারণা এখনো খুবই সামান্যই। তো ডেফিনেটলি জ্যোতির্বিজ্ঞানীরা নানানভাবে ডার্ক ম্যাটারের নেচার এবং ডার্ক ম্যাটারের সাথে রেগুলার অর্ডিনারি ম্যাটারের কানেকশন সম্পর্কে নতুন নতুন টেস্ট এবং গবেষণা করে যাচ্ছেন। তবে রুবিন অবজারভেটরি যেহেতু আমাদের আকাশের অনেক বড় একটা অংশের অনেক ডিপার ডেটা আমাদেরকে
দেবে আগামী 10 বছরে। তো সেখান থেকে কিন্তু আমরা ডার্ক ম্যাটারের নেচার সম্পর্কে আরো অনেক ধরনের নতুন তথ্য জানতে পারবো। এবং একই সাথে হচ্ছে ইন আ সিমিলার টোন ডার্ক ম্যাটারের থেকেও আমাদের যদি ইউনিভার্সের টোটাল কন্টেন্টের কথা আমরা বিবেচনা করি, ডার্ক এনার্জি ইজ দ্য লার্জেস্ট কনস্টিটিউয়েন্টস। এবং ডার্ক এনার্জি হচ্ছে আমাদের টোটাল ভর এবং শক্তির প্রায় 70% হচ্ছে আমাদের ডার্ক এনার্জিতে আছে। এবং অ্যাগেইন এটার প্রভাব আমরা দেখতে পারি, কিন্তু ডার্ক এনার্জির নেচারটা যে আসলে কি সেটা সম্পর্কে আমাদের ধারণা খুবই সামান্য রয়েছে। তো ডার্ক এনার্জি সম্পর্কে কিন্তু রুবিন অবজারভেটরি আমাদেরকে অনেক নতুন তথ্য দেবে। এবং ইউনিভার্সের ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি সম্পর্কে যখন আমরা আরো ভালো জানতে পারবো, সেখান থেকে আমরা হোয়াট ইজ দ্য ফেট অফ দ্য ইউনিভার্স, ইউনিভার্সের টোটাল ম্যাটার কন্টেন্ট আসলে কিরকম, এবং টোটাল ম্যাটার কন্টেন্ট কিরকম হলে ইউনিভার্স হচ্ছে আমরা জানি যে আমাদের মহাবিশ্ব সময়ের সাথে সাথে সম্প্রসারিত হচ্ছে। তো এই সম্প্রসারণটা কি আসলে আজীবন একইভাবে চলতে থাকবে, নাকি সম্প্রসারণের গতিবিধি বাড়বে? যেমন কারেন্ট ইউনিভার্সে আমরা জানি যে এখানে আমরা অ্যাক্সেলারেশনের টাইমে আছি, যে শুধুমাত্রই যে একটা অবজেক্ট আরেকটার থেকে দূরে সরে যাচ্ছে ইউনিভার্সে, শুধু তাই না, এই দূরে সরে যাওয়ার গতিবেগ দূরত্বের সাথে সাথে ত্বরান্বিত হচ্ছে, অ্যাক্সেলারেটেড হচ্ছে। তো এই অ্যাক্সেলারেশনটা কি আসলে কন্টিনিউয়াসলি চলতে থাকবে, নাকি কি হবে আমাদের মহাবিশ্বের এখন থেকে কয়েক বিলিয়ন বছর পরে বা তারও পরে? সো এই ধরনের প্রশ্নগুলি কিন্তু এখন আধুনিক জ্যোতির্বিজ্ঞানের সবচেয়ে বড় আনঅ্যান্সার্ড কোয়েশ্চেনস। এবং এই ব্যাপারে আমরা রুবিন অবজারভেটরির যে ডেটা, সেখান থেকে আরো অনেক বেশি ডিটেইল ইনফরমেশন আমরা জানতে পারবো বিভিন্ন টেস্টের মাধ্যমে। অন দ্য থার্ড নোট, গ্যালাক্সি এভলিউশন, রুবিন অবজারভেটরি থেকে আরো অনেক কিছুই করা হবে, কিন্তু গ্যালাক্সি এভলিউশনটা অ্যাগেইন ইটস another of the most important or most burning questions of modern astronomy. এবং আমি পার্সোনালি বায়াসড, বিকজ আমার নিজের গবেষণা হচ্ছে গ্যালাক্সির জন্ম এবং বিবর্তন নিয়ে। তো গ্যালাক্সির জন্ম এবং বিবর্তন আসলে কিরকম হয়, আমরা মহাবিশ্বের দিকে তাকালে যত ধরনের নানান রকম গ্যালাক্সি দেখছি, সেই গ্যালাক্সিগুলো আসলে কিভাবে জন্ম হচ্ছে, কিভাবে এত বিচিত্র ধরনের গ্যালাক্সি আমরা ইউনিভার্সে দেখতে পাচ্ছি, এগুলির জন্ম বিবর্তন কেমন হচ্ছে, গ্যালাক্সির কেন্দ্রে যে আমাদের অতি ভারী যেই কৃষ্ণগহ্বর রয়েছে সেগুলি আসলে কিভাবে তৈরি হচ্ছে, সেগুলি কিভাবে কোন সময়ের সাথে সাথে বিবর্তিত হচ্ছে, গ্যালাক্সির ইন্টারঅ্যাকশনস গুলি কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এবং এগুলোর কারণে গ্যালাক্সির বিবর্তন কিরকম হচ্ছে, এই সব ধরনের প্রশ্ন কিন্তু এখনো আমরা এগুলোর একেবারে সম্পূর্ণ উত্তরটা আমরা এখনো জানি না। এবং এই ব্যাপারে রুবিন অবজারভেটরি আমাদেরকে অনেক নতুন ধরনের তথ্য দেবে। তো প্রথমেই আমি যখন রুবিন অবজারভেটরি থেকে পাওয়া ছবি দেখাচ্ছিলাম, সেখানে কিন্তু আমরা অলরেডি একটা গ্লিমস পেয়েছি যে আসলে আমরা কত ডিফারেন্ট ডিটেলস দেখতে পাচ্ছি রুবিন অবজারভেটরির ছবিতে। এগেইন জাস্ট ফর কম্প্যারিজন, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমি প্রথম ছবি, অনেকেই যারা প্রথম ছবিটা আমরা একটু আগে দেখলাম সেটার সাথে হয়তো মিল খুঁজে পাবেন এখানে, কারণ এটা আকাশের অনেকটা কাছাকাছি জায়গারই একটা ছবি। সেখানে আমরা কিছু ইন্টারঅ্যাক্টিং গ্যালাক্সি দেখছিলাম, দুটো খুব সুন্দর স্পাইরাল গ্যালাক্সি দেখছিলাম, কিন্তু এই ছবিটাতে কিন্তু আসলে তেমন ডিটেল আমরা দেখতে পাচ্ছি না। এই ছবিটা রুবিন অবজারভেটরি যে এলএসএসটি প্রজেক্ট, তার আগের আমাদের অ্যাভেলেবল সবচেয়ে লার্জেস্ট অল স্কাই সার্ভে, সেটার নাম হচ্ছে স্লোন ডিজিটাল স্কাই সার্ভে। সো এই সার্ভেটা কিন্তু গত প্রায় 15 বছর বা তার বেশি সময় ধরে চলে আসছে, এবং এটাও একটা গ্রাউন্ড বেস ফ্যাসিলিটি। এবং স্লোন থেকে আমরা যে ইনফরমেশন পেয়েছি আমাদের মহাবিশ্বের, সেটাও কিন্তু আমাদের মহাবিশ্ব সম্পর্কে ধারণাটা অনেকটাই বদলে দিয়েছে। গ্যালাক্সি সম্পর্কে আমরা অনেক নতুন নতুন তথ্য জেনেছি, গ্যালাক্সির বিবর্তন সম্পর্কে অনেক নতুন তথ্য জেনেছি। and this image is maybe from like স্লোন ডিজিটাল স্কাই সার্ভে থেকে পাওয়া একেবারে ফাইনাল ইমেজ, এখানে হয়তো কয়েক ঘন্টা বা কয়েক দিনের ছবি একটার পর একটা ওভারল্যাপ করে তৈরি করা হয়েছে। and this is in comparison what we get from Rubin, and এই ছবিটা কিন্তু মাত্র কয়েক দিনের ডেটার সুপার ইম্পোজ থেকে তোলা। আরেকবার হচ্ছে আমি পেছনে যাচ্ছি এবং সামনে আসছি, so you can see that this is the exact same image but the detail is amazing. এবং এগেইন জাস্ট বলার জন্য, যেখানে আমরা এই যে গ্যালাক্সির ইন্টারঅ্যাকশন দেখতে পাচ্ছি সেখান থেকে আমরা অনেক বেশি ইনফরমেশন পাচ্ছি কিন্তু এই ছবিটাতে যা আমরা দেখছিলাম তার থেকে। and everywhere else we just have
ওয়ে মোর ইনফরমেশন, এবং যখন আমাদের কাছে অনেক বেশি পরিমাণে তথ্য থাকবে সেই তথ্যগুলো থেকে কিন্তু আমরা নতুন নতুন ধরনের টেস্ট হচ্ছে ডিজাইন করতে পারবো, এবং সেই টেস্ট থেকে হচ্ছে আমরা গ্যালাক্সির বিবর্তন সম্পর্কে আরো অনেক নতুন ধরনের তথ্য জানতে পারবো। সো হ্যাঁ, গ্যালাক্সির বিবর্তনের যে বিজ্ঞান, সেখানে রুবিন হচ্ছে আনপ্রেসিডেন্টেড এভলিউশন আনবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে 4 নাম্বার, লাস্ট বাট নট দ্য লিস্ট, বাট আই উড সে ইভেন নট দ্য লিস্ট, বাট the most important beat of Rubin is the potential discoveries and breakthroughs, যে আসলে এটার সম্ভাবনা কতটুকু। কারণ হচ্ছে every time we look at the universe in a new way, we make discoveries that we never would have predicted. মানে আকাশের দিকে যখন আমরা, আকাশে বা মহাবিশ্বের দিকে যখন আমরা নতুন ভাবে তাকাতে পারি, প্রতিবার নতুন ইনস্ট্রুমেন্ট দিয়ে, নতুন ওয়েভলেন্থে, নতুন রেজলিউশনে, তো নতুন ক্যাপাসিটিতে যখন আমরা তাকাই, তখনই আমরা এমন এমন সব নতুন কিছু দেখতে পাই, নতুন কিছু আবিষ্কার করতে পারি যেগুলি আসলে আমাদের কল্পনারও বাইরে। আমি একটা উদাহরণ হিসেবে দিতে পারি যে আমাদের আর একটা খুবই পপুলার, খুবই জনপ্রিয় এবং খুবই ভালো একটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে আমাদের জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এটা কিন্তু মাত্র কয়েক বছর হলো, 6-7 বছর হয়েছে এটা মোটামুটি কাজ শুরু করেছে, এবং এই 6-7 বছরেই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে আমরা যে তথ্য পেয়েছি এবং সেই তথ্য দিয়ে যেই গবেষণা হয়েছে, সেটা আমাদের মহাবিশ্বের শুরুর দিককার যে গ্যালাক্সিগুলি ছিল, যে কোন সময় মহাবিশ্বে আসলে গ্যালাক্সির জন্ম শুরু হয়, কোন সময় প্রথম তারাগুলোর জন্ম শুরু হয়, সেই ব্যাপারে আমাদের যে থিওরিটিক্যাল প্রেডিকশন ছিল সেগুলি কিন্তু অলরেডি অনেক বদলে গিয়েছে। কারণ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে আমরা এমন সময়কার গ্যালাক্সির ছবি পাচ্ছি এবং স্টার ক্লাস্টার বা গ্যালাক্সির হচ্ছে ছবি পাচ্ছি, যেগুলি আসলে থিওরিটিক্যালি আগে আমরা প্রেডিক্ট করতে পারছিলাম না। সো যেহেতু আমরা অবজারভেশনাল প্রুফ পেয়ে গেছি, তাই আমাদের থিওরি কিন্তু অনেকভাবে আমাদেরকে আপডেট করে গ্যালাক্সির জন্ম এবং বিবর্তনের ব্যাপারে আমাদের যে ফিজিক্যাল ল গুলো কাজ করে, সেগুলোকে আমাদেরকে রিভাইজ করতে হচ্ছে। সো মাত্র কয়েক বছরে যেখানে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আমাদের মহাবিশ্ব সম্পর্কে আইডিয়া বদলে দিয়েছে, ডেফিনেটলি যখন আমরা পুরো আকাশের ডিটেল ছবিগুলো হচ্ছে কনস্ট্যান্টলি 10 বছর ধরে রুবিন থেকে পাবো, আমরা আসলে জানিও না যে আসলে কি ধরনের স্পেশাল ইভেন্টস বা স্পেশাল অবজেক্টস আমরা এখান থেকে পেতে পারবো। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বেস্ট থিং অ্যাবাউট নিউ সাইন্টিফিক ফ্যাসিলিটিস এবং নিউ ডিসকভারিজ, দ্য পোটেনশিয়াল অফ হোয়াট ইজ পসিবল। তো উইথ দ্যাট নোট, এই বিপুল পরিমাণে যেই তথ্য আমরা রুবিন অবজারভেটরি থেকে পাচ্ছি, এবং এই যে আমাদের পৃথিবীর সবচেয়ে বড় যেই ডিজিটাল ক্যামেরা, এটার প্রস্তুত প্রণালী বলবো, বা এটার মেকিং ইন আ ওয়ে, এবং একই সাথে এটার যেই অপারেশন, সেগুলি রান করার জন্য কিন্তু আসলে একটা অনেক বড় টিমেরও প্রয়োজন আছে। এবং রুবিন এলএসএসটি কোলাবোরেশন ইজ লিটারেলি ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যাস্ট্রোনমি কোলাবোরেশন ইন দ্য ওয়ার্ল্ড। সো এইখানে হচ্ছে ডান পাশে একটা মোজাইক আমরা দেখতে পাচ্ছি, রুবিন অবজারভেটরির যে মেম্বার্স রয়েছে তাদের এক অংশের একটা ছবি। এটাও রুবিনের ফার্স্ট ইমেজ যখন তারা প্রস্তুত করেছে, তখন এই ছবিটাও তারা শেয়ার করেছে। সো রুবিন অবজারভেটরির যে টোটাল টিম রয়েছে, সেখানে প্রায় 30টার বেশি দেশ রয়েছে, 33টার বেশি দেশের 40টার বেশি অর্গানাইজেশন, মানে 40টার বেশি ইউনিভার্সিটি এবং স্পেস রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা এর সাথে জড়িত, এবং টোটাল সদস্য সংখ্যা কিন্তু রুবিন অবজারভেটরির 3000-এরও বেশি। সো এবং এই সংখ্যাতে কিন্তু রুবিনের বিভিন্ন টেকনিক্যাল সাইডে যারা কাজ করছেন, যে ইনস্ট্রুমেন্টেশন বিল্ড আপ, এখানে সায়েন্টিস্টরা রয়েছেন, এখানে ডেটা প্রসেসিং এ যারা কাজ করছেন তারা রয়েছেন। তো সবাই মিলে কিন্তু 3000-এরও বেশি। এবং আমি গতকালকে রুবিনের যে স্ল্যাক স্পেস আছে সেখানে চেক করে দেখলাম, এখানে টোটাল মেম্বার সংখ্যা হচ্ছে 3841 জন। হয়তো এর মধ্যে কয়েকজন আছেন বা কিছু মানুষ যারা অলরেডি কাজ করা থামিয়ে দিয়েছেন বা অন্য প্রজেক্টে চলে গেছেন, বা 3000-এর বেশি মানুষ কিন্তু কনস্ট্যান্টলি এখানে এখনো কাজ করে যাচ্ছেন। তো শুরুতেই বলেছিলাম যে রুবিন অবজারভেটরির প্রিপারেশনের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে। আমি 2022 সাল থেকে রুবিনের প্রিপারেশনের জন্য একটা ছোট প্রজেক্টে কাজ করে আসছি। সো যেটা বলছিলাম, যে যেহেতু এটা একটা হিউম্যাঙ্গাস একটা প্রজেক্ট, এবং এখানে নানান ধরনের এফোর্ট প্রয়োজন, বিশেষ করে এই ধরনের মাল্টি মিলিয়ন ডলার বা
$1 billion টাইপের যেসব প্রজেক্ট রয়েছে, সেখানে কাজ করার জন্য আমি বলবো 3 ধরনের প্রেপারেটরি ফেসে 3 ধরনের প্রিপারেশনের প্রয়োজন আছে। একটা হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার প্রিপারেশন, যেখানে মানুষজন মানে ইঞ্জিনিয়ার্স এবং বিল্ডার্সরা কাজ করে যান যে রুবিনের যে বিল্ডিংটাতে রুবিন টেলিস্কোপটা অবস্থিত, সেই অবজারভেটরির বিল্ডিংটা তৈরি করা, টেলিস্কোপ ফ্যাসিলিটি তৈরি করা, টেলিস্কোপের ইনফ্রাস্ট্রাকচারটা যারা তৈরি করবেন তাদের কাজ। অ্যানাদার সেকশন যারা কাজ করে তারা হচ্ছে যে এই টেলিস্কোপ দিয়ে যখন ছবি তোলা হবে সেই ছবির পারফরমেন্সটা কেমন হবে, সেই ছবিটা ক্যামেরা থেকে ডিরেক্টলি সোজা যে ইমেজটা তোলা হয় সেই ইমেজটা কিন্তু ডিরেক্টলি আসলে বিজ্ঞান গবেষণার জন্য সরাসরিভাবে প্রস্তুত নয়, সেই ছবিটাকে বিভিন্ন ধরনের প্রসেসিং এর মধ্য দিয়ে আসতে হয়, এবং সেই প্রসেসিং এর পাইপলাইনটা তৈরি করার জন্য অনেক মানুষ অনেক বছর ধরে কাজ করে যাচ্ছেন, যে আসলে কিভাবে আমরা রুবিন থেকে যে পাওয়া যে ডেটাটা আছে সেটার আমরা বেস্ট ইউজ করতে পারবো। অ্যান্ড দেন দ্য থার্ড, but definitely not the least important bit is to prepare for the science cases. যে আমি মাত্রই কয়েকটা সায়েন্স কেস দেখালাম যে রুবিন অবজারভেটরি দিয়ে আমরা কোন কোন জিনিসগুলো নিয়ে গবেষণা করব, কোন কোন বড় প্রশ্নের উত্তর আমরা রুবিন টেলিস্কোপের তথ্য থেকে আমরা আসলে দেওয়ার চেষ্টা করতে পারবো, এবং এই যে ক্লেইম গুলো এগুলি আসলেই পসিবল কিনা সেটার কিন্তু একটা সায়েন্টিফিক ভেরিফিকেশন বা জাস্টিফিকেশনের প্রয়োজন আছে। তো গত 5-10 বছর ধরে যারা রুবিন টিমে কাজ করছেন তাদের একটা বড় অংশ হচ্ছে শুধুমাত্র জ্যোতির্বিজ্ঞানীরা, তারা বিভিন্ন ধরনের সিমুলেশন করে আসলে দেখার চেষ্টা করেন যে রুবিন অবজারভেটরি থেকে আমরা যে জিনিসগুলো ডিটেক্ট করতে চাই সেগুলি আসলেই ডিটেক্ট করা পসিবল কিনা। তো এই সিমুলেশন গুলো বেশিরভাগই হচ্ছে কিছু আসে হচ্ছে অলরেডি এক্সিস্টিং আদার ফ্যাসিলিটিস থেকে, যে অন্য একটা টেলিস্কোপের যে ডেপথ রয়েছে সেটা সেই টেলিস্কোপের একটা ছবি নেই, তারপর সেটাকে আমরা রুবিনের 1 বছর 10 বছর এই বিভিন্ন লেন্থের সময় নিয়ে আমরা যদি ওই টাইপের ক্যামেরা দিয়ে তাকাতে পারি তাহলে ছবির ডেপথটা কিরকম হবে সেটা আমরা প্রেডিক্ট করার চেষ্টা করি সিমুলেশনের মাধ্যমে। আবার আরেকটা হয়েছে যে আমরা কম্পিউটার বেসড আমরা হচ্ছে মহাবিশ্বের মানে পুরো মহাবিশ্বেরই কম্পিউটার বেসড কিছু সিমুলেশন রয়েছে যেগুলোকে আমরা কসমোলজিক্যাল সিমুলেশন বলে থাকি, হাইড্রোডাইনামিক বা নিউমেরিক্যাল সিমুলেশন। সেগুলি একটা কমপ্লিটলি ডিফারেন্ট ব্রাঞ্চ অফ অ্যাস্ট্রোনমি, বাট সেখান থেকে আমরা মহাবিশ্বের যেই সিমুলেটেড ইনফরমেশনগুলি পাই সেখান থেকে কিন্তু আমরা অবজারভেশনকে প্রস্তুত করতে পারি, সিনথেটিক অবজারভেশন আমরা তৈরি করতে পারি। সো প্রিপারেশনের এই থার্ড ফেজটা হচ্ছে যে এই ধরনের বিভিন্ন ধরনের সিমুলেশন থেকে আমরা রুবিনের পারফরমেন্সের ইকুইভ্যালেন্ট ছবি আমরা তৈরি করার চেষ্টা করি, এবং সেই ছবি থেকে আমরা হচ্ছে সায়েন্টিফিক মেজারমেন্ট করার চেষ্টা করি এবং দেখি যে আসলে কোন ধরনের পারফরমেন্স আমরা রুবিন থেকে পাবো। তো আমি এরকম একটা সায়েন্স কেসের প্রিপারেশনের জন্য কাজ করেছি। তো যেই অবজেক্টের দিকে আমরা তাকাতে চাই সেটাকে আমরা বলি ইন্ট্রা ক্লাস্টার লাইট। এটা হচ্ছে শুরুতেই যে ছবিটাতে আমরা গ্যালাক্সি ক্লাস্টার দেখিয়েছিলাম একটু, যদি কারো অলরেডি এখন পর্যন্ত সেটা মনে থাকে, যে আমাদের মিল্কি ওয়ের সবচেয়ে কাছের যে গ্যালাক্সি ক্লাস্টার সেটা হচ্ছে ভার্গো গ্যালাক্সি ক্লাস্টার, সেটার একটা ছবি আমরা দেখেছিলাম। তো গ্যালাক্সি ক্লাস্টার বেসিক্যালি মানে হচ্ছে অ্যাজ দ্য নেম সাজেস্ট, এখানে আকাশের বা ইউনিভার্সের স্পেসের খুব ছোট একটা জায়গায় অসংখ্য গ্যালাক্সি থাকে। এখানে খুব একটা কম্পারেটিভলি স্মল ভলিউমের মধ্যে কয়েকশো বা কয়েক হাজার গ্যালাক্সি থাকতে পারে, এবং সেই জায়গাগুলি যেহেতু আকাশের খুব কম জায়গায় বেশি পরিমাণ গ্যালাক্সি থাকে, সেই গ্যালাক্সিগুলো ইন্টারাক্ট করার সুযোগ অনেক বেশি পায় কম্পেয়ার টু গ্যালাক্সিস এনিওয়্যার এলস। এবং এদের এই ইন্টারাকশনের জন্য আমি যে গ্যালাক্সির মার্জিং এর যে আমরা ছবিটা দেখছিলাম, যে একটা গ্যালাক্সিগুলো যখন মার্জ করে এবং ইন্টারাক্ট করে তখন প্রত্যেকটা গ্যালাক্সি থেকেই অনেক পরিমাণে তারা আসলে ছিটকে বেরিয়ে আসে, এবং সেই তারাগুলো এট দ্য এন্ড সেটার কোনো গ্যালাক্সিতে ইন্ডিভিজুয়ালি ফেরত যায় না, এটা গ্যালাক্সিগুলির মাঝামাঝি একটা জায়গায় খুব ডিফিউজ ভাবে ছড়িয়ে থাকে। সো একটা গ্যালাক্সি ক্লাস্টারের ভেতরে যেহেতু এই ধরনের ইন্টারাকশনগুলি অনেক বেশি সংখ্যক ভাবে হয়, সো গ্যালাক্সি ক্লাস্টারের মধ্যে আমরা এরকম ডিফিউজ ডিস্ট্রিবিউশন অফ স্টার্স দেখতে পাই। এই ডান পাশে যে ছবিটা আছে এই ছবিটাতে যে সবুজ, নিচে সবুজ বা টিল রঙে আমরা যে ডিস্ট্রিবিউশনটা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে আমাদের ইন্ট্রাক্লাস্টার লাইট, এবং এই লাইটটা আসলে খুবই খুবই ফেইন্ট। এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা রুবিন অবজারভেটরি থেকে তোলা না, এটা সুবারু হাইপার সুপ্রাইম ক্যাম আর একটা আলাদা ফ্যাসিলিটি থেকে তোলা, এবং এটা খুবই হাইলি কন্ট্রাস্টেড এবং হাইলি এনহ্যান্সড একটা ছবি, এটা অ্যাকচুয়াল ছবিও না। এটা এটা
শুধুমাত্র ভিজিবিলিটির পারপাসে ছবিটাকে এনহ্যান্স করা হয়েছে। তো যেহেতু এটা খুবই ফেইন্ট লাইট, এটা অবজার্ভ করার জন্য আমাদের অনেক বেশি সময়ের প্রয়োজন, এবং রুবিন অবজারভেটরি যে 10 বছরের সার্ভে রয়েছে, সেই সার্ভে থেকে আসলে আমরা ফাইনালি একেবারে আকাশের সম্পূর্ণ অংশের ইন্ট্রাক্লাস্টার লাইটের ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানতে পারবো। এবং যেহেতু এই তারাগুলোর বিল্ড আপ হয় হচ্ছে গ্যালাক্সির ইন্টারাকশনের মধ্য থেকে, সো এই ফেইন্ট লাইট আসলে ইট হ্যাজ a lot of hidden clue about structure formation, কিভাবে অনেক বড় গ্যালাক্সিগুলোর তৈরি হয়, কিভাবে গ্যালাক্সি ক্লাস্টার তৈরি হয়, এই সম্পর্কে আসলে এই লাইট আমাদেরকে অনেক স্পেশাল তথ্য দিতে পারে, যেটা আমরা অন্য কোনোভাবে পাই না। সো আমার কাজ যেটা ছিল সেটা হচ্ছে রুবিন অবজারভেটরি টিমের সাথে এই ইন্ট্রাক্লাস্টার লাইট আমরা কিভাবে মেজার করতে পারবো সেই প্রেডিকশনটা দেয়া, এবং আমরা সিমুলেশন বেসড কাজ থেকে এটা করি। আমাদের প্রথম পেপার এই কোলাবোরেশন থেকে 2023 সালের ডিসেম্বরে এসছে, এবং তারপরে আরো একটা পেপার এসছে পরে, বাট আমি আসলে ওই দিকে খুব বেশি যাচ্ছি না বিকজ অফ ল্যাক অফ টাইম। সেখানে জাস্ট হচ্ছে টু গিভ ইউ কাইন্ড অফ বোরিং সায়েন্স এক্সাম্পল ইন আ ওয়ে, সেখানে আমরা যে 4টা ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 4টা গ্যালাক্সি ক্লাস্টারের ছবি, যেটা আমরা কসমোলজিক্যাল সিমুলেশন থেকে পাওয়া তথ্য দিয়ে আমরা হচ্ছে সিনথেটিক ছবি তৈরি করেছিলাম। সো অনেকেই হচ্ছে মনে করবেন যে এই ছবিটা কম্পেয়ার টু হোয়াট উই ক্যান অ্যাকচুয়ালি সি ইন দ্য স্কাই, এটা খুবই আন্ডারওয়েলমিং, বাট আই ক্যান অ্যাসিওর ইউ যে এই ছবিটাতে যেই তথ্য রয়েছে সেখান থেকে আমরা আসলে বিজ্ঞান গবেষণার জন্য আমাদের যত ইনফরমেশন দরকার সেই সব ইনফরমেশন আমাদের এই ছবিটাতে আছে। অ্যান্ড যখন আমরা ডে টু ডে সায়েন্স অ্যাস্ট্রোনমি গবেষণা করি, তখন কিন্তু আমাদের খুব সুন্দর এই যে প্রিটি পিকচার্স যেগুলি হচ্ছে আমরা বিভিন্ন ফ্যাসিলিটির ওয়েবসাইটে পাই, সেগুলি নিয়ে আমাদের কাজ হয় না। আমাদের কাজ কিন্তু বেশিরভাগই হয়েছে এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের বিভিন্ন ডেটা কিউব নিয়ে, বাট this is what enables us to do all this incredible science that we are seeing. So আমি almost already I think 50 মিনিটের কাছাকাছি চলে গিয়েছি। তো আগামী কয়েক মিনিটে আমরা হচ্ছে ডক্টর ভেরা সি রুবিনের ব্যাপারে কিছুটা জানবো, যার অবদান আসলে জ্যোতির্বিজ্ঞানে অনেক বেশি, এবং তার অবদানকে সম্মান জানাতে এই টোটাল ফ্যাসিলিটিটার নামই কিন্তু রুবিন অবজারভেটরি দেয়া হয়েছে। তো ভেরা রুবিন 1928 সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন আমেরিকান জ্যোতির্বিদ ছিলেন, এবং তার প্যাশন ফর অ্যাস্ট্রোনমি কিন্তু অনেক কম বয়সেই তার প্যাশন ফর অ্যাস্ট্রোনমি গ্রু। সে যখন ছোট ছিল, আই থিঙ্ক তার বয়স যখন 10 অথবা 12 সেরকম সময় সে তার প্রথম টেলিস্কোপটা তৈরি করেন তার বাবার সাহায্যে, এবং সন্ধ্যা বা রাতের দিকে তার রুমের জানালা দিয়ে বা বাইরে ব্যাকইয়ার্ডে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকা, তারাদের ব্যাপারে জানা, এগুলি তার ইট ওয়াজ বেসিক্যালি হার হবি, এবং সে খুবই প্যাশনেট ছিল তারাদের ব্যাপারে জানতে, এবং সে তার প্যাশনকে ফলো করেন, এবং সেই সময়কার একটা প্রেস্টিজিয়াস উইমেন্স কলেজ, ভাসার কলেজ নামের একটা কলেজ থেকে সে হচ্ছে তার আন্ডারগ্রেড শেষ করেন। তো যদিও সেই সময়কার মেয়েদের কলেজ হিসেবে ভাসার কলেজ খুবই বিখ্যাত একটি কলেজ ছিল, সেখানে তার বছরে উনি একমাত্র মেয়ে ছিলেন যে হচ্ছে জ্যোতির্বিজ্ঞানে তার আন্ডারগ্রাজুয়েট সম্পন্ন করেন। তারপরে উনি তার পিএইচডির জন্য চলে যান জর্জ টাউন ইউনিভার্সিটিতে ওয়াশিংটন ডিসি থেকে, এবং সে সময় উনি 1954 সালে তার পিএইচডি অর্জন করেন। উনি জর্জ গ্যামোর সাথে কাজ করছিলেন সেখানে। তিনি কসমোলজির ক্ষেত্রে অনেক বিখ্যাত এক নাম। তো ভেরা রুবিনের যেই কাজের জন্য তিনি সবচেয়ে বিখ্যাত তা হচ্ছে তার পায়োনিয়ারিং ওয়ার্ক উইথ কেন্ট ফোর্ড। তিনি ডক্টর কেন্ট ফোর্ড ওনার একজন কোলাবোরেটর ছিলেন। তার সাথে তিনি গ্যালাক্সি রোটেশন কার্ভ নিয়ে কাজ করেন, এবং সেখান থেকে সে প্রথম ইনডিরেক্ট প্রুফ পান যে ডার্ক ম্যাটার হচ্ছে আসলে স্পাইরাল গ্যালাক্সিতে আছে। তো প্রুফটা সে কিভাবে পান সেটা আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি এখানে। তো রুবিন এবং কেন ফোর্ড তারা যা নিয়ে কাজ করতেন সেটা হচ্ছে তারা স্পাইরাল গ্যালাক্সি নিয়ে গবেষণা করতেন। স্পাইরাল গ্যালাক্সি কিরকম, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি বা হচ্ছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির যেরকম শেপটা এখানে যে এক্সাম্পলটা দেখা যাচ্ছে অনেকটা এরকম, এবং তারা যেই জিনিসটা স্পেশালি মেজার করতেন সেটা হচ্ছে রোটেশন কার্ভ। সো রোটেশন কার্ভটা কি, একটা গ্যালাক্সিতে স্পেশালি স্পাইরাল গ্যালাক্সিগুলো কিন্তু অনেকটা ডিস্কের মতো একটা স্ট্রাকচার, এবং এই ডিস্কে যে তারাগুলো রয়েছে সেগুলি কনস্ট্যান্টলি এরকম রোটেট করছে, এবং সেই তারাগুলির রোটেশনের ভেলোসিটিটা আমরা মেজার করতে পারি। তো সেই রোটেশনের ভেলোসিটিটা কিন্তু এখানে এই প্লটটাতে দেখা যাচ্ছে। এখানে আমরা এক্স অ্যাক্সিস বরাবর যদি তাকাই, সেটা হচ্ছে আমাদের গ্যালাক্সির সেন্টার থেকে
ক্রমাগত বাইরের দিকে গেলে যে ডিস্টেন্সটা থাকবে সেই ডিস্টেন্সটা এখানে আলোকবর্ষে দেওয়া হয়েছে। আর ওয়াই অ্যাক্সিসে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে এটা রোটেশনাল ভেলোসিটি, যে এক্স্যাক্টলি ওই পয়েন্টে গ্যালাক্সির সেন্টার থেকে এতটুকু দূরত্বে এই তারার যে স্পিনিং ভেলোসিটি বা রোটেশনাল ভেলোসিটি এটার ভ্যালু কত। তার মানে হচ্ছে এই অক্ষ বরাবর যদি একটা জিনিসের ভ্যালু উপরের দিকে যায় তার মানে হচ্ছে সে ফাস্ট মুভ করছে, আর যদি এটার ভ্যালু ছোট হয় তাহলে সেটা স্লোলি মুভ করছে। তো নর্মালি আমরা যদি এই গ্যালাক্সিটার দিকে তাকাই এবং হিসেব করি যে আমরা গ্যালাক্সিতে যেই সংখ্যক তারা দেখতে পাচ্ছি বা গ্যালাক্সির আলোটা যেখান থেকে আসছে সেই আলোটুকু যেই পরিমাণ ভর থেকে আসা সম্ভব সেটাকে আমরা গ্যালাক্সির স্টেলার মাস বলি, যেটা তারার যে ভরটা। সো গ্যালাক্সির স্টেলার মাসটাই যদি গ্যালাক্সির টোটাল ভর হয় বা গ্যালাক্সির টোটাল ভরটা যদি শুধুমাত্র স্টেলার মাস থেকে আসে, তাহলে এই গ্যালাক্সির রোটেশন কার্ভটা কিরকম হবে সেটা হচ্ছে এই লাল লাইনটা দিয়ে বোঝানো হচ্ছে। এটা হচ্ছে ক্যালকুলেটেড লাইন, যে কেন্দ্রতে খুব কম থাকবে, কারণ এক্স্যাক্টলি কেন্দ্রতে তো আসলে রোটেশন হচ্ছে না, বাট কেন্দ্র থেকে যতই আমরা বাইরের দিকে যাব এট সাম পয়েন্ট এই রোটেশনের ভেলোসিটিটা হচ্ছে হাইয়েস্ট পর্যায়ে চলে যাবে, বা তারপরে যতই আমরা বাইরের দিকে চলে যাব এই রোটেশনের ভ্যালুটা কমতে থাকবে। এবং কমার কারণ হচ্ছে যেহেতু গ্যালাক্সির টোটাল ভরটা যদি শুধুমাত্র তারার মধ্যে থাকে, তাহলে এই ভরের কারণে বাইরের দিকে যদি কোনো তারা থাকে যেটার ভেলোসিটি অনেক বেশি, সেটা আসলে এই গ্যালাক্সিটা আঁকড়ে রাখতে পারবে না। এটা অনেকটা এরকম যে আমরা যদি অনেকের হয়তো ধারণা থাকবে মুক্তিবেগের ব্যাপারে, যে একটা অবজেক্ট থেকে যদি যে কোনো একটা অবজেক্ট, যেমন আমরা পৃথিবী থেকে যদি চিন্তা করি, পৃথিবী থেকে যখন আমরা স্পেসে একটা রকেট উৎক্ষেপণ করি, তো সেটা আসলে কিভাবে যায়। তো রকেটটা কিন্তু প্রথমে অনেক অনেক হাই স্পিডে আমরা হচ্ছে যদি ওপর দিকে নিক্ষেপ করি, প্রজেক্টাইলে অনেক ধরনের মানে বিশদ মানে ক্যালকুলেশনস রয়েছে, বাট ইন খুব সিম্পল টার্ম যে রকেটটাকে কিন্তু একটা স্পেসিফিক ভেলোসিটিতে আমাদের পৃথিবীর যে আবহমণ্ডলের যে সীমানা আছে সেখানে থাকতে হবে ওই ভেলোসিটিটা, এবং পৃথিবীর জন্য এই বেগটা হচ্ছে সে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। যদি একটা অবজেক্ট পৃথিবীর আবহমণ্ডলের ওই সীমানাতে গিয়ে 11.2 কিলোমিটার পার সেকেন্ড স্পিডে থাকে, তাহলে পৃথিবীর যেই মহাকর্ষ বল সেটাই অবজেক্টটাকে আর ধরে রাখতে পারবে না, ইভেন্চুয়ালি অবজেক্টটা পৃথিবীর সীমানা ছাড়িয়ে বের হয়ে যাবে। কিন্তু যদি একটা অবজেক্টের বেগ তার চাইতে কম হয়, সে পৃথিবীর দিকে উপরে উঠবে কিন্তু আবার নেমে আসবে পৃথিবীর মহাকর্ষের জন্য। যেমন আমরা একটা ঢিল উপরের দিকে ছুড়লে সেটা সবসময় আমাদের দিকে ফেরত আসবে, কারণ একটা ঢিলকে আমরা কখনোই এত এত হাই ভেলোসিটিতে উপরের দিকে ছুটতে পারবো না। তো গ্যালাক্সির রোটেশন কার্ভটা অনেকটা এরকম, যে গ্যালাক্সির চারিদিকে যে তারাগুলো রয়েছে সেই তারাগুলো যদি খুব ফাস্ট মুভ করে, তাহলে গ্যালাক্সির যে দৃশ্যমান ভর রয়েছে সেই ভরটার কারণে ওই তারাগুলো গ্যালাক্সিতে আর আটকে থাকতে পারবে না, তারা ছিটকে বেরিয়ে যাবে। কিন্তু যখন ভেরা রুবিন এবং কেন্ট ফোর্ড এই গ্যালাক্সির তারাদের রোটেশন কার্ভ মেজার করলেন, তারা খুবই বিচিত্র একটি জিনিস দেখতে পেলেন, এবং এটা কিন্তু তারা প্রায় 60টা গ্যালাক্সিতে ডিটেলড মেজারমেন্ট করে এটা দেখেছেন, যে প্রায় প্রত্যেকটা গ্যালাক্সির জন্য এই রোটেশন কার্ভটা ফার্স্ট অফ অল হাইয়েস্ট যে স্পিডটা সেটা ক্যালকুলেটেডের চাইতেও এর স্পিড আসলে বেশি থাকে, এবং সেই স্পিডটা গ্যালাক্সি থেকে যতই সে দূরে যাচ্ছে একদমই কমে যাচ্ছে না, বরঞ্চ এটা মোটামুটি একটা ফ্ল্যাট স্পিডে থাকতেছে। তার মানে হচ্ছে এই গ্যালাক্সির অনেক দূরেও একটা তারা অনেক হাই স্পিডে মুভ করছে, এবং গ্যালাক্সির ভর এমন একটা সংখ্যায় আছে যে সেই ভর দিয়ে এই তারাগুলো গ্যালাক্সির ভেতর আঁকড়ে থাকছে, বা গ্যালাক্সির মহাকর্ষ বল এই তারাগুলোকে ধরে রাখতে পারছে। সো সেখান থেকে কিন্তু এই অদৃশ্য ভরের আইডিয়াটা আসে, বা ইনডিরেক্ট প্রুফ অফ ডার্ক ম্যাটার আসে, যে গ্যালাক্সিতে ডেফিনেটলি দেয়ার ইজ হায়ার ফ্র্যাকশন অফ মাস, যেই ভরটা আসলে গ্যালাক্সির ভেতরে আছে কিন্তু সেটাকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সেটার যেই মহাকর্ষীয় বলের যে প্রভাব সেটা আমরা দেখতে পাই সেই গ্যালাক্সির তারার গতিবেগ থেকে, এবং সেখান থেকে আসলে ডার্ক ম্যাটার রিলেটেড অসংখ্য গবেষণা পরবর্তীকালে এসছে, এবং আমাদের ইউনিভার্সের যে ম্যাটার কন্টেন্ট আমি দেখাচ্ছিলাম একসময়, সেই ম্যাটার কন্টেন্টের ব্যাপারেও আমাদের ধারণা অনেক বেশি বদলে গিয়েছে। তো কামিং ব্যাক টু তার ব্যক্তিগত জীবন, যেহেতু ভেরা রুবিন অনেক আগে তার পিএইচডি ছিল সেই ব্যাক ইন 1954, তার যাত্রাটা জ্যোতির্বিজ্ঞানে কিন্তু খুব একটা সহজ ছিল না। আমরা যদি এখনো জ্যোতির্বিজ্ঞানে নারীদের পদচারণার কথা চিন্তা করি, এটা অনেক কারণেই অনেক বেশি কঠিন, এবং সেই সময় এটা অনেক বেশি কঠিন ছিল, আরো বেশি কঠিন ছিল। যেমন বলছিলাম যে তিনি তার কলেজের একমাত্র নারী ছিলেন যিনি
জ্যোতির্বিজ্ঞানে তার আন্ডার গ্রাজুয়েট সম্পন্ন করেন। তারপরে তিনি যখন গ্র্যাড স্কুলের জন্য যেতে চান, মানে তিনি মাস্টার্স এবং পিএইচডি লেভেলের পড়াশোনা যখন করতে চান, তিনি প্রথমে প্রিন্সটন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন। কিন্তু ব্যাক দেন প্রিন্সটন ইউনিভার্সিটিতে নারীদের জ্যোতির্বিজ্ঞানে মাস্টার্স বা পিএইচডি করার কোনো ধরনের ব্যবস্থা ছিল না। তারা জাস্ট বলেছে যে না, নারীদেরকে আমরা আসলে অ্যাডমিট করি না। এবং প্রিন্সটন ইউনিভার্সিটিতে কিন্তু সেই পলিসিটা 1975 সাল পর্যন্ত আসলে বহাল ছিল। 1975 সালের পরেই কেবলমাত্র নারীরা সেখানে জ্যোতির্বিজ্ঞানে বা স্টেমের অনেক ফিল্ডে গবেষণা করতে পারেন। তো তারপরে সেখানে যখন হলো না, অবশ্যই তিনি সেখান থেকে হতাশ হয়ে যাননি। তিনি অন্যান্য জায়গায় অ্যাপ্লাই করেছেন এবং তিনি আসলে কর্নেল ইউনিভার্সিটিতে প্রথমে তার গ্র্যাড স্কুল শুরু করেন, তার পিএইচডি যাত্রা শুরু করেন এবং সেখানে কিন্তু তিনি অনেক নামকরা বিজ্ঞানীর সাথে কাজ করেছেন। তিনি তখন হ্যান্স বেথের সাথে কাজ করেছেন, রিচার্ড ফাইনম্যানের আন্ডারে কাজ করেছেন এবং তাদের কাছ থেকে শিখেছেন। কিন্তু ইভেন্চুয়ালি তাকে জর্জ টাউনে চলে যেতে হয়, জর্জ টাউন ইউনিভার্সিটিতে তার পিএইচডি সম্পন্ন করতে হয়। কারণ জর্জ টাউন ইউনিভার্সিটি তখন একমাত্র বা ওয়ান অফ দ্য ভেরি ফিউ ইউনিভার্সিটি ছিল যেখানে পিএইচডির জন্য সন্ধ্যাকালীন প্রোগ্রাম ছিল এবং সেটার প্রয়োজন ছিল, কারণ তার পিএইচডি করার সময় শি অলরেডি হ্যাড হার চিলড্রেন। সো তার বাচ্চারা যেহেতু ছোট ছিল এবং ডে কেয়ার ফ্যাসিলিটি আসলে তখন অলমোস্ট নন এক্সিস্টেন্ট, তো তিনি দিনের বেলায় তার বাচ্চাদের দেখাশোনা করতেন এবং এই সময় উনি তার স্পাউসের কাছ থেকে, তার হাজব্যান্ডের কাছ থেকে তিনি অনেক সাপোর্ট পেয়েছেন। তার হাজব্যান্ড তো ডেফিনেটলি তারও দিনের বেলায় অফিস থাকতো, তো তারপরে সন্ধ্যার সময় এসে যখন তার হাজব্যান্ড বাসায় তার বাচ্চাদের দেখাশোনা করতেন, তখন রুবিন তার পিএইচডির গবেষণার জন্য জর্জ টাউন ইউনিভার্সিটিতে যেতেন। সো আই থিঙ্ক ইভেন এখনকার দিনেও এই জিনিসটা অনেকের জন্যই প্রযোজ্য, বাট সে সময় আই ক্যানট ইমাজিন যে কি পরিমাণে রেজিলিয়েন্স তাকে দেখাতে হয়েছে এই কাজগুলি করার জন্য। ইনফ্যাক্ট তার পিএইচডি শেষ করার পরে তিনি প্রায় 10 বছর জর্জ টাউন ইউনিভার্সিটিতেই টিচিং ফ্যাকাল্টি হিসেবে কাজ করেন। সেখানে তিনি আন্ডার গ্রাজুয়েট লেভেলের কোর্স পড়াতেন এবং পাশাপাশি গবেষণা করতেন। বাট এট সাম পয়েন্ট তার কাছে মনে হচ্ছিল যে আসলে শি ওয়ান্টস টু ডু বেটার। তার এবং এগুলি সব কিন্তু তার এই যে রোটেশন কার্ভ সম্পর্কিত তার যেই নাম করা গবেষণাগুলির আগের কথা। তো সেই সময় তার সুপারভাইজার, তার পিএইচডি সুপারভাইজার অলরেডি তাকে এক সময় বলেছিলেন যে আসলে মেবি ইউ শুড জাস্ট স্টপ লুকিং ফর ডুইং সায়েন্স এন্ড জাস্ট ফোকাস অন ইউর ফ্যামিলি। ইউ ডিড এনাফ, তুমি 10 বছর ধরে টিচিং করছো, তুমি পিএইচডি করছো, অনেক করে ফেলছো, লাইক মেয়েরা তো এত কিছু করে না, সো জাস্ট গিভ আপ। বাট অফ কোর্স শি ডিডন্ট, থ্যাঙ্কফুলি। এবং এরপরে কিন্তু তার কেন্ট ফোর্ডের সাথে তার যেই কোলাবোরেশন সেগুলো শুরু হয় এবং কেন ফোর্ডের সাথে তার কাজ, এই যে এই ছবিটাতে যে কাজটার কথা বলছিলাম, সেই কাজগুলি তিনি মাউন্ট পালোমার অবজারভেটরি থেকে পাওয়া ডেটা নিয়ে করেন এবং তিনি কিন্তু মাউন্ট পালোমার অবজারভেটরিতে প্রথম নারী জ্যোতির্বিদ যিনি সেখান থেকে ডেটা অবজার্ভ করেন। এবং এটার মেইন রিজন ছিল যে ওনার অবজারভেশনের আগে পর্যন্ত মাউন্ট পালোমার অবজারভেটরিতে মেয়েদের প্রবেশ এবং কাজ করা বেসিক্যালি নিষেধ ছিল। তো সেই জিনিসটা এনেবল করার জন্য রুবিন প্রচুর চেষ্টা করেন এবং অবশেষে সফল হন এবং 1965 সালে তারা প্রথমবারের মতো সে ওখানে গিয়ে ডেটা কালেক্ট করতে পারে। এবং এট দ্য সেম টাইম তার তার হোল লাইফ তিনি কিন্তু মেয়েদের সায়েন্সের ইনভলভমেন্টের ব্যাপারে হচ্ছে অ্যাডভোকেসি করে গেছেন এবং তিনি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে একজন মানুষ বিজ্ঞান গবেষণা যদি করতে চায় বা অ্যাস্ট্রোনমি নিয়ে যদি গবেষণা করতে চায়, তার আকাশের সম্পর্কে আগ্রহ থাকতে হবে, তার তারা এবং মহাবিশ্ব সম্পর্কে আগ্রহ থাকতে হবে। এখানে তিনি নারী নাকি পুরুষ এটা কিন্তু এখানে কমপ্লিটলি ইররিলেভেন্ট একটা জিনিস। তো সেখানে তার একটা কোট আমি এখানে যোগ করেছি যে ডোন্ট লেট এনিওয়ান কিপ ইউ ডাউন ফর সিলি রিজনস সাচ এস হু ইউ আর। You can be from anywhere in the world, you can be anyone, but if you are interested in science, if you want to do science, you should be able to do it, and it's as simple as that. And unfortunately এখন পর্যন্ত আমরা সেই আইডিয়াল অবস্থাতে যেতে পারিনি, but definitely situation এখন আগের থেকে অনেক অনেক বেশি better. So with that I will finish here, but with another quote from Vera Rubin, এবং এখানে আমরা ইনসেটে Vera Rubin অবজারভেটরিরও একটা ছবি দেখতে পাচ্ছি যে we have peered into a new world, আমরা একটা নতুন বিশ্বর দিকে আসলে তাকাতে পারছি এবং যতই আমরা মহাবিশ্ব সম্পর্কে তাকাই আমরা দেখি যে এটা আসলে আমাদের জানা, যতটুকু আমরা কল্পনা করেছি বা জানতে পেরেছি তার থেকেও মহাবিশ্ব অনেক বেশি রহস্যময়, অনেক বেশি জটিল এবং
এটা আসলে কেবল যাত্রার শুরু। Still more mysteries of the universe remain hidden. Their discovery awaits the adventurous scientists of the future, and I like it that way. তার মানে হচ্ছে যে বিজ্ঞানের গবেষণা, অনেক অনেক ধরনের গবেষণা এখনো অপেক্ষা করে আছে আগামী দিনের নতুন গবেষকদের জন্য। এবং আমি আশা করব যে আমার অডিয়েন্সের মধ্যে যারা এখনো শুনছেন, এতক্ষণ ধরে এই কথাগুলো শুনছেন, আপনাদের মধ্য থেকেও হয়তো আগামী দিনের একজন অ্যাডভেঞ্চারাস বিজ্ঞানী চলে আসবে। উইথ দ্যাট আইড লাইক টু ফিনিশ, অ্যান্ড আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন কারো প্রশ্ন থাকলে আমি প্রশ্নোত্তর পর্বে চলে যেতে পারি। ধন্যবাদ লামিম আহমেদ ম্যামকে এতক্ষণ ধরে আমাদেরকে রুবিন অবজারভেটরি সম্পর্কে জানানোর জন্য এবং ডক্টর ভেরা রবিন সম্পর্কিত নানা তথ্য জানানোর জন্য। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আয়োজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিংবা অন্যতম আকর্ষণ Q&A সেশনে। ম্যাম, প্রথমে আমরা খুব দ্রুতই ফেসবুকের কমেন্টগুলোতে চলে যাব। আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশ থেকে জ্যোতির্বিজ্ঞানের মতো বিষয়ের প্রতি আপনার আগ্রহ কিভাবে জন্মালো? আমরা দেখেছি যে আপনি ত্রিপুরি থেকে পড়াশোনা করেছেন এবং পরবর্তীতে অ্যাস্ট্রোনমিতে সুইচ করেছেন। এটা সম্পর্কে প্রথমে বললে আমরা খুব খুশি হতাম। আচ্ছা, সো জ্যোতির্বিজ্ঞান নিয়ে আমার পড়ার আগ্রহ জন্মায় আসলে বেশ আগে। মোটামুটি আমি যখন এসএসসি দেই সেই সময়কার কথা। এসএসসি পরীক্ষার পরে আমাদের সময় এসএসসি শেষ হওয়া আর এইচএসসি শুরু হওয়ার মাঝখানে কয়েক মাসের একটা গ্যাপ ছিল। তো ছোটবেলা থেকেই বিজ্ঞানের ব্যাপারে আমার অনেক আগ্রহ ছিল। বিজ্ঞানের বিভিন্ন বই পড়তাম এবং ওই সময় আসলে প্রথম হচ্ছে ম্যাথ অলিম্পিয়াড শুরু হয় সেই সময়কার কথা আর কি, ব্যাক ইন 2006-2007। তো যখন আমার এসএসসির পরের সেই গ্যাপটাতে আমি বেশ কিছু আসলে জ্যোতির্বিজ্ঞানের বইয়ে আমার হাতে আসে এবং সে সময় আসলে তখন প্রথমবারের মতো আমি বাংলাদেশে যে একটা জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড হয় সে ব্যাপারে জানতে পারি। তো তখন আমি সেই অলিম্পিয়াডে যোগ দেওয়ার জন্য ওই কিছু বই টই পড়ে ফেলি এবং তখন মনে হয় যে আচ্ছা, এটা তো খুবই ইন্টারেস্টিং। মানে আকাশের তারাদের ব্যাপারে আমার আগ্রহ আরো আগে থেকেই ছিল, কিন্তু সেগুলি নিয়ে যে আসলে ডিটেল স্টাডি করা পসিবল এবং আরো কত কিছু জানার আছে, তখন থেকেই আসলে মূল আগ্রহটা শুরু হয়। এবং সেই সময় মোটামুটি ঠিক করি যে আচ্ছা, আমি সামনে এই বিষয়ে পড়ার চেষ্টা করব। তো তারপরে আমি 2009 সালে আমি এইচএসসি পরীক্ষা দেই। তারপরে 2010-এ সে সময় যে জাতীয় যে জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড হয় সেখান থেকে আমি ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের জন্য সিলেক্টেড হই এবং সেখানে আমাদের আন্তর্জাতিক যে অলিম্পিয়াডটা হয় চীনের বেইজিং শহরে, সেখানে যাওয়ার সুযোগ পাই। তো সেখানে ডেফিনেটলি যাওয়ার জন্য প্রিপারেশনের জন্য আমাকে অনেক পড়তে হয়েছিল। তারপরেও এখনকার তুলনায় সেখানে প্রিপারেশনও অনেক আসলে ডিফিকাল্ট ছিল, কারণ অনেক কন্টেন্টের অভাব ছিল। বাট এট দ্য সেম টাইম সেখানে যখন যাই, সেখানের বিভিন্ন অবজারভেশনাল ফ্যাসিলিটিতে আমরা যাই এবং সেখানে বিভিন্ন লেকচার হয় যেখান থেকে আমরা আধুনিক জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন গবেষণা সম্পর্কে জানতে পারি। এবং সেখান থেকেই বলবো যে জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনার চিন্তাটা অনেকটা পাকাপোক্ত হয়। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার পেছনে একটা বড় কারণ ছিল যে আনফরচুনেটলি সেই সময় কিন্তু বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়ার কোনো ধরনের অপশন ছিল না। চাইলে পদার্থবিজ্ঞান নিয়ে পড়া যেত, কিন্তু পদার্থবিজ্ঞান থেকেও আসলে সুইচ করাটা ডিফিকাল্ট ছিল। বাট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং আসলে জ্যোতির্বিজ্ঞানের সাথে অনেক বেশি কানেক্টেড কম্পেয়ার টু হোয়াট উই এক্সপেক্ট। কারণ হচ্ছে এই যে ইভেন রুবিন ফ্যাসিলিটির মতো যে ইনস্ট্রুমেন্টেশনগুলি রয়েছে, সেই ইনস্ট্রুমেন্টেশনের জন্য একেবারে অপটিক্সের সম্পর্কে অনেক ভালো জানতে হয়, একই সাথে ইনস্ট্রুমেন্টেশনের ব্যাপারে ভালো জানতে হয়। রেডিও টেলিস্কোপ মোটামুটি ভাবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এরই কি বলবো একটা স্পেশাল কেস সিনারিও। সো এইসব কারণে আসলে বলবো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াটাও আসলে আমার জ্যোতির্বিজ্ঞানে পড়ার আগ্রহ থেকেই তৈরি হয়েছিল। তো ফাইনালি যখন আমি গ্রাজুয়েশন শেষ করলাম তখন জ্যোতির্বিজ্ঞানে অ্যাপ্লাই করি, অ্যান্ড লাকিলি আই গট দ্য চান্স। জি ম্যাম, বুঝতে পেরেছি। আমরা এবার চলে যাচ্ছি আমাদের কমেন্ট বক্সে আমাদের দর্শকবৃন্দের কাছ থেকে পাওয়া প্রশ্নগুলোতে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি KM শরীয়তুল্লাহ নামে একজন প্রশ্ন করেছেন, আমাদের যে ছবিগুলো আপনি দেখিয়েছেন রুবিন অবজারভেটরি তোলা, সেগুলোতে কিছু ছবিতে কিছু গ্যালাক্সি হলুদাভ কিংবা কিছু নীলচে অন্য রঙের না কেন, আর এই রঙের ভ্যারিয়েশনটাই বা কেন?
খুবই ভালো প্রশ্ন। তো এখানে ফার্স্ট অফ অল আমি হয়তো ছবিতে গিয়ে দেখাতে পারবো। আই থিঙ্ক যেমন ফর এক্সাম্পল এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, সো এই ছবিটাতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কিছু গ্যালাক্সি নীলচে এবং কিছু গ্যালাক্সি হলুদ, কিছু গ্যালাক্সি লাল। তার মেইন রিজন হচ্ছে যে আমরা যখন এই টেলিস্কোপ দিয়ে ছবিটা তুলি, আমরা কিন্তু ফার্স্ট অফ অল শুধুমাত্র আমরা নর্মাল একটা ক্যামেরায় যদি ছবি তুলি, আমরা অ্যাস্ট্রোনমির ছবি তোলার সময় সেটা এক্স্যাক্টলি সেরকম হয় না। একটা ক্যামেরাতে আমরা ইন জেনারেল কি বলবো, একটা ব্রডব্যান্ড ফিল্টার দিয়ে আমরা ছবি তুলি, সেখানে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোই আসে, সো একটা অবজেক্টের কালার বা লাইট বিভিন্নভাবে আসতে পারে। বাট যখন আমরা একটা টেলিস্কোপ দিয়ে ছবি তুলি, তখন আমরা ইউজুয়ালি বিভিন্ন ধরনের ফিল্টার ব্যবহার করি, যাতে একটা পার্টিকুলার তরঙ্গ দৈর্ঘ্যের আলোয় সেখান থেকে আমরা বেশি পরিমাণে পাই। সো রুবিন অবজারভেটরিতে আমরা যে ফিল্টারগুলো ব্যবহার করি সেগুলি হচ্ছে এগুলির নাম হচ্ছে GRI-Z&Y। তো এগুলি আমাদের দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের সাথে হচ্ছে মোটামুটি নীলচে রং থেকে শুরু করে নীলচে, তারপরে কিছুটা সবুজাভ, তারপরে কিছুটা হলুদ, তারপরে লাল, এবং একেবারে অলমোস্ট আমার অবলোহিত তরঙ্গ দৈর্ঘ্যের কাছাকাছি রেঞ্জে চলে যায়। তো সেখান থেকে কিন্তু আমরা অলরেডি বিভিন্ন রঙের যেই আলোগুলি আমরা পাই এসব অবজেক্ট থেকে, সেগুলি পাচ্ছি। সো সেই বিভিন্ন রঙের আলোগুলিকে আমরা যখন একটার উপর একটা হচ্ছে সুপার ইম্পোজ করবো, সেই সব ধরনের আলো থেকে আমরা এই কম্পোজিট ইমেজগুলি পাই। এখানে আমি যে ছবিগুলো দেখিয়েছি এগুলি হচ্ছে সবগুলি ফিল্টারের কম্পোজিট একটা ছবি। তবে এই এই পার্টিকুলার ওয়েভলেন্থ গুলো বা তরঙ্গ দৈর্ঘ্যগুলো ব্যবহার করার মেইন রিজনিং হচ্ছে যে এগুলির আসলে পেছনে একটা মিনিং রয়েছে। একটা গ্যালাক্সি, যে গ্যালাক্সিগুলোকে আমরা আসলে নীলচে দেখছি, সেই গ্যালাক্সির রং নীল হওয়ার মেইন কারণ হচ্ছে সেখানে নীল রঙের তারার সংখ্যা অনেক বেশি, এবং নীল রঙের তারার মেইন অর্থটা হচ্ছে যে সেখানে অনেক নতুন তারার জন্ম হচ্ছে। তার মানে যেই গ্যালাক্সিটার রং নীল, সেই গ্যালাক্সিটাতে অ্যাক্টিভলি স্টার ফর্মেশন হচ্ছে, এবং নতুন তারা থেকে যেই নীল রঙের আলোটা আমরা পাই, ডমিন্যান্ট আলোটা হচ্ছে নীল রঙের, সেই আলোটাই ওই গ্যালাক্সির টোটাল লাইটকে ডোমিনেট করে, এই জন্য ওই গ্যালাক্সিটার আলোটাকে নীল মনে হয়। আবার একটা গ্যালাক্সি যখন কোনো রিসেন্ট স্টার ফর্মেশন হয় না, তখন সেখানে যে নীল রঙের আলো যে তারাগুলো দিত, সেই তারাগুলো অলরেডি দে বার্নড আউট থ্রু সুপারনোভা। সো সেখানে শুধুমাত্র হলদে রঙের বা লাল রঙের তারাগুলোই আসলে অবশিষ্ট থাকে, এবং এই কারণে একটা ওল্ড গ্যালাক্সিতে আমরা আসলে হলুদ রঙের তারার সংখ্যাগরিষ্ঠতা দেখতে পাই, এবং সেটাই কিন্তু এই ছবিতে বাকি যে ইয়েলোইশ টাইপের রঙের যে গ্যালাক্সিগুলো আছে সেখানে আছে। আর লাল রঙের যে গ্যালাক্সিগুলো, সেগুলি মোস্টলি দুটো কারণে লাল। একটা হচ্ছে যে সেগুলির বেশিরভাগেও হয়তো নতুন ধরনের স্টার ফর্মেশন হচ্ছে না, বাট এট দ্য সেম টাইম যেহেতু সেগুলি অনেক দূরে আছে আমাদের থেকে, সেখান থেকে যেই আলোটা আমাদের দিকে আসছে, সেই পথ অতিক্রম করতে গিয়ে আমাদের মহাবিশ্বের যে এক্সপ্যানশনটা হয়, সেই এক্সপ্যানশনের কারণে কনস্ট্যান্টলি সেটা নীল থেকে লালের দিকে চলে যাচ্ছে। এই কারণে আমরা হচ্ছে বিভিন্ন রঙের গ্যালাক্সি দেখতে পাই, এবং এই স্পেসিফিক টাইপ অফ রঙগুলি আমরা দেখতে পাই। খুবই ভালো প্রশ্ন। ধন্যবাদ ম্যাম। প্রথমেই আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলে রাখছি, বেশ কিছু টেকনিক্যাল ত্রুটির কারণে আমরা হয়তো প্রশ্নগুলো স্ক্রিনে শো করতে পারছি না, এজন্য আমি ম্যানুয়ালি প্রশ্নগুলো পড়ে আমাদের ম্যামের কাছে উপস্থাপন করছি। ম্যাম, পরবর্তীতে আমাদের কাছে যে প্রশ্নটি এসেছে করেছেন মোহাম্মদ নাহিদ আদনান। তিনি প্রশ্ন করেছেন, আমরা যদি স্পেস থেকে ভালো রেজলিউশনের ছবি তুলতে পারি, তবে গ্রাউন্ডে এমন অবজারভেটরির প্রয়োজনীয়তাটা আসলে কোথায় কিংবা কতটুকু? এগেইন খুবই ভালো প্রশ্ন। আমরা স্পেস থেকে ডেফিনেটলি ভালো রেজলিউশনে ছবি তুলতে পারি, কিন্তু এগেইন বোঝানোর জন্য মনে হয় আমি শুরুতে যে ছবিটা দেখাচ্ছিলাম, এই ছবিটা এটা আসলে আমাদেরকে একটা ধারণা দিচ্ছে যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে আমরা যেই ফিল্ড অফ ভিউটা পাই সেটা হচ্ছে এতটুকু, আর আমাদের গ্রাউন্ড বেস ফ্যাসিলিটিতে আমাদের ফিল্ড অফ ভিউটা এতটুকু। তো আমি যদি রুবিনের মতো ইকুইভ্যালেন্ট একটা স্পেস টেলিস্কোপ তৈরি করতে চাই, আই থিঙ্ক সেখানে কস্ট
বিলিয়ন না, কস্ট ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে এবং সেখানে নানান ধরনের টেকনিক্যাল জটিলতাও দেখা দেবে, কারণ এত ভারী এবং এত বড় একটা হাই পারফর্মিং ফ্যাসিলিটি স্পেসে অপারেট করা ইটস রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট। সো সেটা সম্ভব না। সো এবং জেমস ওয়েবের ফিল্ড অফ ভিউর যদি আমরা দিকে তাকাই, ক্যামেরাটা খুবই ছোট একটা ক্যামেরা। জেমস ওয়েব দিয়ে ডেফিনেটলি জেমস ওয়েব হাবল স্পেস টেলিস্কোপের চাইতে দ্রুত বেগে আমাদেরকে হচ্ছে বিভিন্ন অবজেক্টের ছবি দিচ্ছে, বাট জেমস ওয়েব বা হাবল স্পেস টেলিস্কোপ টাইপের একটা ফ্যাসিলিটি দিয়ে আমরা কখনোই পুরো আকাশের স্ক্যানিং করতে পারবো না। জাস্ট টু গিভ আ কনটেক্সট, হাবল স্পেস টেলিস্কোপ গত 30 বছর ধরে যতটুকু যে পরিমাণে ডেটা আমাদেরকে পাঠিয়েছে বা আকাশের যত বিভিন্ন অংশের ছবি পাঠিয়েছে, সেগুলোকে যদি আমরা জোড়া দেই, ইট উইল বি অনলি অ্যারাউন্ড লাইক a few snapshot of Rubin Observatory. So Rubin Observatory আমাদেরকে একদিনের মধ্যে যেই পরিমাণ আকাশের যেই অংশের ছবি দিতে পারবে, হাবল স্পেস টেলিস্কোপ 30 বছর ধরে আমাদেরকে সেই ছবিগুলো দিয়েছে। অ্যান্ড অ্যাগেইন ইটস অলমোস্ট গন। এবং এটা দিয়ে যদি আমি পুরো আকাশের ছবি তুলতে চাই, এখানে অ্যাগেইন আমাদের কয়েকশো বছর এই জিনিসটাকে পারফর্মিং রাখতে হবে। সো ডেফিনেটলি নট পসিবল। আরো একটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন গ্রাউন্ড বেসড ফ্যাসিলিটি তৈরি করি, সেগুলো একটা কিছু পার্টিকুলার ওয়েভলেন্থে হচ্ছে আমাদের আকাশের দিকে তাকাতে পারে। আর আমরা যখন স্পেস বেসড অবজারভেশন বা ফ্যাসিলিটি তৈরি করি, আমরা চেষ্টা করি যাতে আমরা কাইন্ড অফ কমপ্লিমেন্টারি ওয়েভলেন্থে আমরা দেখতে পারবো। কারণ হচ্ছে এই যে আমরা মহাবিশ্বের দিকে যখন তাকাই, আমরা শুধুমাত্র দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যেই তাকাই না, আমরা তাকাই অবলোহিত তরঙ্গ দৈর্ঘ্যে, অতিবেগুনি রশ্মি দিয়ে, এক্স রশ্মি দিয়ে, আমরা গ্যামা রে দিয়ে তাকাই। বিভিন্ন ওয়েভলেন্থে যখন আমরা মহাবিশ্বের দিকে তাকাই, তখন আমরা নতুন নতুন ধরনের বা বিভিন্ন ধরনের ফিজিক্যাল ফেনোমেনা আমরা অবজার্ভ করতে পারি। সো যে এবং এগুলোর মধ্যে আমরা যদি ইনফ্রারেড বা ইউভি আলট্রাভায়োলেটের কথা চিন্তা করি, সেগুলি কিন্তু কোনো গ্রাউন্ড বেসড ফ্যাসিলিটি দিয়ে দেখা সম্ভব না। কারণ হচ্ছে আমাদের যেই আবহমণ্ডল আছে, সেখানে এই ওয়েভলেন্থ গুলি আসলে বেশিরভাগই অ্যাবজর্বড হয়ে যায়। তো সেই কারণে আমরা গ্রাউন্ড বেসড টেলিস্কোপে আমরা দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য এবং রেডিও তরঙ্গ দৈর্ঘ্যে আমরা বেশি বেশি ফ্যাসিলিটি তৈরি করছি, এবং যেগুলি আমরা গ্রাউন্ড পৃথিবী থেকে দেখতে পারবো না, সেই ওয়েভলেন্থ গুলোতেই আমরা আসলে স্পেস এমিশন দেওয়ার চেষ্টা করি। এটা কস্ট, পারফরম্যান্স সবকিছু মিলিয়ে আসলে দিস ইজ দ্য বেস্ট কেস সিনারিও। জি ম্যাম, ধন্যবাদ। এর পরবর্তীতে আমাদের কাছে যে প্রশ্নটি এসেছে, সেখানে জানতে চাওয়া হয়েছে যে রুবিন অবজারভেটরি থেকে পাওয়া যে সিনথেটিক ডেটাগুলো, এগুলো জেনারেট মানে জেনারেলি কি তৈরি করার জন্য জেনারেলি কি ধরনের মডেল আমরা ব্যবহার করে থাকি? ওকে, সো again very good question. রুবিন অবজারভেটরির জন্য আমরা যেই সিনথেটিক ডেটাগুলো তৈরি করেছি, এগুলি বিভিন্ন ধরনের মডেলিং থেকে আসে। ইট রিয়েলি ডিপেন্ডস অন দ্য সায়েন্স ফর হুইচ ইউ ওয়ান্ট টু ডু দ্য মডেল, যে কোন ধরনের বিজ্ঞান গবেষণার জন্য, যে আমরা কি একটা গ্রহর দিকে তাকাতে চাই, নাকি আমরা একটা তারার দিকে তাকাতে চাই, আমরা কি অ্যাস্টেরয়েডের ইনফরমেশন জানতে চাই, নাকি আমরা একটা গ্যালাক্সি সম্পর্কে জানতে চাই, নাকি আমরা অনেক বড় একটা প্যাচ অফ দ্য স্কাই জানতে চাই, যেখান থেকে আমরা আসলে ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি রিলেটেড গবেষণা করব। তো আমি কিছুটা হিন্ট দিয়েছি, বাট ডেফিনেটলি ইট রিয়েলি রিকোয়ার্স আ লট অফ টাইম টু এক্সপ্লেইন দ্য হোল থিং। আমরা হচ্ছে এন বডি বা হাইড্রোডাইনামিক্যাল কসমোলজিক্যাল সিমুলেশন ব্যবহার করি। খুবই গালভরা নাম, অ্যান্ড আনফর্চুনেটলি ইটস অলসো কোয়াইট কমপ্লিকেটেড। সো খুব সহজ ভাষায় যদি আমি বলার চেষ্টা করি, আমরা আসলে যদি আমরা একটা ফিজিক্সের এক্সপেরিমেন্টের কথা চিন্তা করি, পদার্থবিজ্ঞানে আমরা একটা তত্ত্ব যখন দিই, সেটার পরীক্ষণের জন্য কিন্তু আমরা ল্যাবরেটরিতে সেই জিনিসটাকে রিপ্রোডিউস করার চেষ্টা করি। কিন্তু মহাবিশ্বের যখন আমরা একটা তত্ত্ব দাঁড়া করাই, যে আসলে কিভাবে তারার জন্ম হচ্ছে, কিভাবে একটা গ্যালাক্সির জন্ম হচ্ছে, এগুলি এত লার্জ স্কেলের সিচুয়েশন, এবং একই সাথে এগুলোতে এত বেশি পরিমাণে সময় লাগে, মানে কয়েক মিলিয়ন থেকে কয়েক বিলিয়ন বছরের সময় লাগে। তো এই জিনিসটা আসলে ল্যাবরেটরিতে সিমুলেট করা হিউম্যানলি পসিবল না। তো উই ডু দ্য নেক্সট বেস্ট থিং, আমরা কম্পিউটারে এটা হচ্ছে সিমুলেট করি, থ্যাঙ্কস টু দ্য অ্যাডভান্সেস অফ কম্পিউটার্স ইন মডার্ন ডেজ। তো আমরা হচ্ছে মহাবিশ্বের একেবারে খুব আর্লি সময়কার একটা স্ন্যাপশট নেই, যে আমরা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করি, এবং সেই সময় থেকে আমরা হচ্ছে এক একটা গ্যালাক্সিকে বা তারাকে হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল পার্টিকেল দিয়ে
এক্সপ্রেস করার চেষ্টা করি এবং সেখানে আমরা বিভিন্ন ফিজিক্সের মডেল ব্যবহার করি। তারপর উই রান দিস সিমুলেশন ফর মেনি months actually in সুপার কম্পিউটার্স, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে সময় লাগে এবং তখন ওই ফিজিক্সের মডেলগুলো দিয়ে আমরা হচ্ছে সেখানে গ্যালাক্সি এবং তারা এগুলির ইনফরমেশন পাই। তো সেইখানে আমার একটা 3D, আমি যদি ফিজিক্যালি বলার চেষ্টা করি যে একটা 3D বক্সের মধ্যে আমার এরকম বিভিন্ন পার্টিকেল রয়েছে, সেগুলোর ডিস্ট্রিবিউশন আছে, সেখান থেকে আমরা হচ্ছে ছবি তৈরি করার চেষ্টা করি যে ইফ উই কুড অবজার্ভ দিস সিমুলেশনস তাহলে সেটা দেখতে কেমন হতো। I hope it answers a little bit, but yeah, it really requires a separate discussion, unfortunately. জি ম্যাম, পরবর্তীতে আমাদের কাছে যে প্রশ্নটি এসেছে করেছেন মোহাম্মদ জিহাদ হোসেন। তিনি জানতে চেয়েছেন যে আপনারা কি ম্যাসিয়ার ক্যাটালগের সবকিছু নিয়ে রিসার্চ করেন, কিংবা ম্যাসিয়ার ক্যাটালগগুলো আপনাদের কাজে কেমন হেল্পফুল হয়? আচ্ছা, সো মেসিয়ার ক্যাটালগ হচ্ছে প্রায় আই থিঙ্ক 18th সেঞ্চুরি বা 1800s এর দিকে একজন জ্যোতির্বিদ যে মেসিয়ার ছিলেন, তিনি মোটামুটি বেশ ছোট সাইজের একটা টেলিস্কোপ দিয়ে হচ্ছে সে সময় আসলে গ্যালাক্সিকে গ্যালাক্সি বলা হতো না, সবকিছুকে নেবুলা বলা হতো ইন জেনারেল। সো ছোট টেলিস্কোপ দিয়ে যত সংখ্যক নেবুলা তিনি দেখতে পেয়েছেন সেগুলিতে তিনি ক্যাটালগিং করেছেন। Messier objects are like great, but these are like some of the really close by objects. So for example, আমি যদি again এই ছবিটাতে যাই, আই উড সে এখানে যে স্পাইরাল গ্যালাক্সিটা আমি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে দুটো গ্যালাক্সি আছে, এই টাইপের বা আরো কাছের যে গ্যালাক্সিগুলো আছে শুধুমাত্র সেগুলোই কিন্তু মেসিয়ার দেখতে পেয়েছিলেন। এখানে আমরা যে দূরবর্তী যে ছোট ছোট গ্যালাক্সিগুলি দেখতে পাচ্ছি বা গ্যালাক্সি ক্লাস্টারগুলি দেখতে পাচ্ছি, এর বেশিরভাগই আসলে একটা ছোট টেলিস্কোপ দিয়ে দেখা পসিবল না, কারণ হচ্ছে again, well, I'll scroll again. হ্যাঁ, কারণ মেসিয়ার যে টেলিস্কোপটা দিয়ে দেখেছেন সেটার তুলনায় কিন্তু এই যে স্লোন ডিজিটাল স্কাই সার্ভের যে টেলিস্কোপ, সেটার পাওয়ার এবং ক্যাপাসিটি অনেক বেশি ছিল, কিন্তু সেটা দিয়েই কিন্তু আমরা তেমন কিছু দেখতে পাচ্ছি না। সো মেসিয়ার অবজেক্টস আর ডেফিনেটলি গ্রেট, কিন্তু সেগুলির মোস্ট ইউজফুল পারপাস হচ্ছে আমি বলবো এখন হবি বা অ্যামেচার অ্যাস্ট্রোনমারদের জন্য, যে যারা ছোট টেলিস্কোপ দিয়ে আকাশ পর্যবেক্ষণ করতে চান বা ছবি তুলতে চান, তাদের জন্য এটা বেশ ইউজফুল, লাইক ক্যাটালগ অফ অবজেক্টস টু লুক অ্যাট। গবেষণার জন্য ডেফিনেটলি আমরা মেসিয়ার অবজেক্টস যেগুলি আছে সেগুলি নিয়ে মানুষজন গবেষণা করছে, বাট দোজ আর নট দ্য অনলি থিংস। দেয়ার আর billions of more galaxies that we can look at as well. আশা করছি মোহাম্মদ জিহাদ তার উত্তর পেয়ে গিয়েছেন। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে, যেখানে ঐন্দ্রিলা চক্রবর্তী জানতে চেয়েছেন রুবিন অবজারভেটরির প্রধান টেলিস্কোপ, যা 8.4 মিটার ব্যাসের, এটিতে যে বিশাল ক্যামেরাটিকে স্থাপন করা হয়েছে, এর দ্রুত গতির জন্য ঠিক কোন ধরনের অত্যাধুনিক বিয়ারিং বা অ্যাকচুয়েটর ইউজ করা হয়েছে? Okay, that's a great question. Unfortunately, I don't really know the answer. Normally, I would say যে যদি এই ব্যাপারে আপনি আরো ডিটেইলসে জানতে চান, রুবিন অবজারভেটরির যে ওয়েবসাইট আছে সেখানে গেলে they have all the information there. So yeah, I'll just ask you to go and check yourself. Sorry about that. জি ম্যাম, অবশ্যই। এর পরবর্তীতে আমাদের সামনে যে প্রশ্নটি এসেছে করেছেন রুদ্রকুণ্ড, যেটি খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। তিনি জানতে চেয়েছেন আমরা যদি ডার্ক ম্যাটারের ব্যাপারে তেমন কিছু নাই জানি, তবে আমরা কিভাবে ঠিক বুঝলাম যে এর পরিমাণ 68%? Again, a great question. যেমন হচ্ছে রুবিন যখন হচ্ছে ইন্ডিভিজুয়াল গ্যালাক্সির দিকে তাকিয়েছেন, তখন গ্যালাক্সি রোটেশন কার্ভ থেকে উনি যেটা মেজার করেছেন সেই জিনিসটাকে আমরা বলি একটা গ্যালাক্সির ম্যাস টু লাইট রেশিও, যে একটা গ্যালাক্সির তারাদের গতিবিধি থেকে আমরা গ্যালাক্সিতে টোটাল কি পরিমাণে ভর রয়েছে সেটা আমরা দেখতে পাই, এবং আমরা গ্যালাক্সিতে যে দৃশ্যমান তারা বা আলো রয়েছে, তারার আলো, সেই আলো থেকে আমরা একটা ভর এস্টিমেট করতে পারি, এবং এই টোটাল ভর আর কে যদি আমরা তারার ভর দিয়ে ডিভাইড করি তাহলে আমরা হচ্ছে গ্যালাক্সির মাস টু লাইট রেশিও পাই। সেটা আমাদেরকে বলতে পারে যে গ্যালাক্সিতে ডার্ক ম্যাটার কি পরিমাণে আছে। সো ইউজুয়ালি একটা স্পাইরাল গ্যালাক্সি থেকে যদি আমরা একটা এলিপ্টিক্যাল গ্যালাক্সির দিকে যাই, তাহলে আমরা মাস টু লাইট রেশিও দেখি যে গ্যালাক্সির বিভিন্ন ডিস্টেন্সে এবং বিভিন্ন ধরনের গ্যালাক্সিতে এই রেশিও
5 থেকে শুরু করে অলমোস্ট 1000 পর্যন্ত যেতে পারে ইন রিসেন্ট অবজারভেশনস। তার মানে একটা গ্যালাক্সিতে দৃশ্যমান ভরের তুলনায় প্রায় 1000 গুণ বেশি ডার্ক ম্যাটার থাকতে পারে। সো সেটা হচ্ছে একটা গ্যালাক্সির জন্য। আবার আমি যখন একটা গ্যালাক্সি ক্লাস্টারের কথা বলছি, তখনও কিন্তু নর্মালি একটা গ্যালাক্সি ক্লাস্টারে যতটুকু দৃশ্যমান ভর আছে তার তুলনায় অদৃশ্য ভর বা টোটাল ভরের পরিমাণ কয়েকশো থেকে কয়েক হাজার পর্যন্ত যেতে পারে। 1000 ইজ ইউজুয়ালি লাইক দ্য এক্সেপশন। সো সেভাবে করে যদি আমরা মহাবিশ্বের যত গ্যালাক্সি আছে, বিশেষ করে আমরা আকাশের একটা দিকে যদি তাকাই, একটা চাঙ্কে আমরা যত সংখ্যক গ্যালাক্সি দেখতে পাই, সবগুলো গ্যালাক্সির যদি আমি ডিস্ট্রিবিউশন দেখি এবং সেই ডিস্ট্রিবিউশন থেকে যদি আমরা সেখানে টোটাল ভর কি পরিমাণে আছে সেটা মেজার করি এবং সেখানে টোটাল আমার দৃশ্যমান ভর কি পরিমাণ আছে সেটা মেজার করি, সেখান থেকে কিন্তু আমরা সেই ফ্র্যাকশনটা পেয়ে যাই যে আসলে দৃশ্যমান ভরের তুলনায় আমাদের ডার্ক ম্যাটারের ভর কত আছে। এবং সেখান থেকেই আমরা জানতে পারি যে টোটাল ভরের যে মেজারমেন্ট আছে সেটার প্রায় 80% আসলে ডার্ক ম্যাটারে রয়েছে। এবং এই ভরটা যেহেতু আমরা যদি আমরা একটা কি বলবো একটা ইন্ডিভিজুয়াল গ্যালাক্সি বা ক্লাস্টারের দিকে যখন তাকাই, তখন আমরা এটার তারার ভর মেজার করতে পারি এবং তারা বা গ্যালাক্সির গতিবেগ মেজার করতে পারি। বাট যখন আমরা আকাশের একটা লার্জ চাঙ্কের দিকে তাকাই, তখন আমরা আরেকটা খুব পাওয়ারফুল টুল ব্যবহার করি, সেটাকে বলে গ্র্যাভিটেশনাল লেন্সিং। সো গ্র্যাভিটেশনাল লেন্সিং ব্যবহার করে আমরা আকাশের একটা নির্দিষ্ট ডিস্ট্রিবিউশনের যে ভরের ডিস্ট্রিবিউশন আকাশের একটা নির্দিষ্ট জায়গায়, সেটা আমরা মেজার করে ফেলতে পারি। ধন্যবাদ ম্যাম। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন, যেটি আবারও করেছেন কে এম শরীয়ত উল্লাহ, যিনি জানতে চেয়েছেন প্যানস্টারসন টেলিস্কোপ দিয়ে তোলা নানা ধরনের অ্যাস্টেরয়েডের ছবি ব্যবহার করে অনেকে অ্যাস্টেরয়েড ডিটেকশন এর মেশিন লার্নিং মডেল তৈরি করে। তো রুবিনের ডাটা কি ওপেন থাকবে এই ধরনের মডেল তৈরি করার জন্য? Definitely, Rubiner, one of the best. Again, first of all, great question. Rubiner ডেটা, বেশিরভাগ ডেটাই হচ্ছে কিছুদিন পর্যন্ত হচ্ছে শুধুমাত্র যারা কোলাবোরেশনের সাথে যুক্ত আছেন তাদের জন্য ক্লোজলি ওপেন থাকবে। বাট কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে রুবিন অবজারভেটরির সমস্ত ডেটা হচ্ছে পাবলিক করে দেওয়া হবে। এবং শুধুমাত্র ডেটাই না, রুবিনের আমি যে ভিডিওটি দেখিয়েছিলাম যেখানে হচ্ছে অ্যাস্টেরয়েড ডিটেকশন হচ্ছে, রুবিনের অ্যাস্টেরয়েড ডিটেকশনের জন্য অলরেডি দেয়ার আর মডেলস। যেটা বলছিলাম যে এরকম একটা ফ্যাসিলিটি যখন তৈরি করা হয়, তখন আসলে আগে থেকেই বিভিন্ন গবেষকদের দল কাজ করে যান যে আসলে এই টেলিস্কোপ দিয়ে আসলে এই কাজটা করা যাবে কিনা। সো রুবিন যেহেতু অ্যাস্টেরয়েড ডিটেকশনের জন্য একটা খুবই পাওয়ারফুল টুল, দেয়ার হ্যাজ বিন মেনি টিমস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড যারা রুবিনের তথ্য দিয়ে অ্যাস্টেরয়েড ডিটেকশনের জন্যই পার্টিকুলারলি তারা মডেল এবং টুলস তৈরি করেছেন। সো ডেফিনেটলি আমি বলবো রুবিন অবজারভেটরি ওয়েবসাইটে আপনি যাবেন, সেখানে স্কাই ভিউয়ার বলে একটা টুল আছে যেখানে আপনার রুবিন অবজারভেটরির এখন পর্যন্ত পাবলিকলি অ্যাভেলেবল যত ছবি আছে সেগুলির সব ছবিকে ইউ ক্যান রিয়েলি জুম ইন অ্যান্ড স্ক্রল অ্যারাউন্ড, এবং সেই ডেটা দিয়ে ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং ইউ ক্যান অলরেডি ডু ইট, ইউ ক্যান ট্রেন ইউর মডেলস ফর দিস অ্যান্ড হোপফুলি। এবং শুধু তাই না, রুবিনের ডেটা দিয়ে এই ধরনের বিভিন্ন অবজেক্ট ডিটেকশনের যে টুলগুলি যে গবেষকরা তৈরি করেছেন, ইভেনচুয়ালি সেই টুলগুলো ট্রেনিং মেটেরিয়াল হিসেবে বা এডুকেশনাল মেটেরিয়াল হিসেবে রুবিনের ওয়েবসাইটে আস্তে আস্তে দেওয়া হবে। অলরেডি এরকম বিভিন্ন টুল সেখানে আছে, বাট আরো টুলস সময়ের সাথে সাথে সেখানে আপডেট করা হবে। ধন্যবাদ ম্যাম। ডেটাগুলো পাবলিকলি ওপেন আছে বলাতে মনে পড়লো আমাদের সামনে রওনক সাহানিয়ার নামে একজন প্রশ্ন করেছেন যে আমরা কি রুবিন টেলিস্কোপে কোনোভাবে কন্ট্রিবিউশন রাখতে পারি কিনা, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জন্য রুবিনের পাওয়া বা রিসার্চ করা অনেক কিছুই ওপেন আছে ডেটার মধ্যে। হ্যাঁ, that's again a very good question. So definitely contribution করা পসিবল, এবং বিশেষ করে যেটা বলছিলাম যে রুবিনের ডেটা ইভেনচুয়ালি রুবিনের সমস্ত ডেটাই পাবলিকলি অ্যাভেলেবল হয়ে যাবে। সো যখন পাবলিকলি অ্যাভেলেবল হয়ে যাবে তখন সেই ডেটা নিয়ে যে কেউ যে কোনো জায়গায় বিজ্ঞান গবেষণায় যুক্ত হতে পারবেন। যেহেতু বাংলাদেশে এখন আমাদের প্রথম নিজস্ব অ্যাস্ট্রোনমি ইনস্টিটিউট রয়েছে, সো ডেফিনেটলি আমি বলবো কাসার সাথে যারা কাজ করছেন, definitely you can do it yourself, but if you really want to do proper science, it's good to do it with an expert যারা আপনাদেরকে গাইড করতে পারবেন যে আসলে কিভাবে কোন ধরনের গবেষণা কিভাবে করতে হয়, কি ধরনের প্রসেসিং নিয়ে আমাদের চিন্তা করতে হয়, সেগুলি করা পসিবল। এখন পর্যন্ত যেটা বলছিলাম যে এখন পর্যন্ত রুবিনের ডেটা
অ্যাক্সেসের জন্য রুবিনের কোলাবোরেশনের অংশ হতে হবে, এবং সেটা আনফরচুনেটলি পুরো বিশ্বে মাত্র 40টার মতো ইনস্টিটিউটই রয়েছে। কারণ এই ইনস্টিটিউটগুলো বেসিক্যালি রুবিনের অংশ হয়েছে কারণ রুবিনের প্রস্তুত করার জন্য যে ফান্ডিংটার প্রয়োজন ছিল, এই বিভিন্ন অর্গানাইজেশন সেই ফান্ডিং এ কন্ট্রিবিউট করেছে, এবং যেহেতু তারা ফান্ডিং এ কন্ট্রিবিউট করেছে এই কারণে সেই ইনস্টিটিউটের যারা মেম্বার্স আছে তাদের রুবিন অবজারভেটরির ইনিশিয়াল ডেটা রাইটস দেওয়া হয়েছে। সো এখন পর্যন্ত বেশিরভাগ সায়েন্স ডেটা পাবলিকলি অ্যাভেলেবল না, বাট ইট উইল বি অ্যাভেলেবল সুন, অ্যান্ড ইট উইল বি টু সুন টু মেনি ডেটা, আই ক্যান অ্যাসিওর ইউ। যেহেতু প্রতি রাতে আমরা 20 কি বলবো টেরাবাইটের পরিমাণ ডেটা পাচ্ছি, it's even not possible to do with only the scientists. We need help from everybody who is interested. জি ম্যাম, জেনে খুবই ভালো লাগলো যে এত হিউজ অ্যামাউন্টের ডেটা আসলে আমাদের জন্য পাবলিকলি ওপেন করা হবে কিংবা অনেকাংশে আছে। এর ফলে আসলে আমরা যারা অ্যাস্ট্রোনমি ইনথুসিয়াস্ট বা ফিউচারে যারা এই ফিল্ডে আসতে চায় অনেকেরই আগ্রহের মাত্রাটা বেড়ে যাবে, কিংবা তারা আগে থেকে আর কি টুকটাক সান্নিধ্যে আসতে পারবে এই জিনিসগুলো। যা হোক, আমরা আমাদের কমেন্ট বক্সে প্রশ্নোত্তরের পর্বের অনেকটা শেষের দিকে চলে এসেছি। এর মধ্যে একটি খুবই আরেকটি ইন্টারেস্টিং প্রশ্ন আমাদের সামনে এসেছে, যেটি করেছেন মোহাম্মদ জিহাদ হোসেন। তার প্রশ্ন, ডার্ক ম্যাটার অ্যান্ড ডার্ক এনার্জি এর এভিডেন্স যদি কেউ সামনে আনতে পারে তবে তার আসলে নোবেল প্রাইজ পাওয়ার প্রবাবিলিটিটা কেমন? গুড কোয়েশ্চেন। ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি নিয়ে আসলে অনেকে কাজ করে যাচ্ছেন, এবং আমি যতটুকু বলতে পারি যে মডার্ন অ্যাস্ট্রোনমির যত রিসার্চ আছে এগুলির কোনোটাই একজনের পক্ষে করা পসিবল না। ইটস জাস্ট দ্য এফোর্ট ইজ সো হিউজ। সো রুবিন অবজারভেটরিতে ফর এক্সাম্পল এখানে ডার্ক ম্যাটার নিয়ে যে টিম কাজ করেন, আমি নিজে সেখানে কাজ করছি না, বাট আমার কলিগরা কাজ করছেন সেখানে। ইটস লাইক a few hundred people that are working there, এবং ডার্ক ম্যাটার মেজারমেন্টের জন্য বা ডার্ক এনার্জির মেজারমেন্টের জন্য শুধুমাত্র একটা মেজারমেন্ট দিয়ে বা মেজারেবল দিয়েও আসলে এটা প্রুফ করা বা ডিটেক্ট করা পসিবল না। থিওরিটিক্যালি যদি কেউ এখন ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জির নেচার নিয়ে হচ্ছে কোনো এমন একটা তত্ত্ব দাঁড়া করাতে পারেন যেটা অলরেডি এক্সিস্টিং তত্ত্বর থেকে অনেক বেটার ভাবে হচ্ছে এগুলি কি এক্সপ্লেইন করে, ফার্স্ট অফ অল ওই তত্ত্বটার আমাদেরকে প্রমাণ দেখাতে হবে, এবং নর্মালি হচ্ছে যে কোনো একটা তত্ত্বর প্রমাণ দেখানোর জন্য আমাদেরকে টেস্ট প্রস্তুত করতে হয়, বিভিন্ন পরীক্ষণের মাধ্যমে সেটাকে আমাদের প্রস্তুত করতে হয়। সেই তত্ত্ব থেকে আমাদের প্রেডিকশন আসতে হয়, যে প্রেডিকশনগুলি আমাদের এক্স্যাক্টলি অবজারভেবল ডেটা দিয়ে, রিপ্রোডিউসেবল অবজারভেবল ডেটা দিয়ে সেই প্রেডিকশনগুলোকে আমাদেরকে অনেকজনের মাধ্যমে, একটা পরীক্ষণ না, বারবার অনেক ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়াল পরীক্ষণের মাধ্যমে সেগুলোকে আমাদের প্রমাণ করতে হয়। সো ইট ইউজুয়ালি টেকস টাইম। জাস্ট টু গিভ আ কনটেক্সট, যেমন গত 2017 সালে পদার্থবিজ্ঞানে 17 বা 17তে আই থিঙ্ক পদার্থবিজ্ঞানে নোবেল পান হচ্ছে কয়েকজন, যে ভার্গো এবং লাইগো যে কোলাবোরেশনটা, স্পেশালি লাইগো কোলাবোরেশন, তারা হচ্ছে গ্র্যাভিটেশনাল ওয়েভের ডিটেকশনের জন্য পান। সেখানে কিপ থর্ন ছিলেন এবং লাইগো কোলাবোরেশনের যেই ডিরেক্টর তিনি ছিলেন। মানে এটা পুরো কোলাবোরেশনটাকে আসলে দেয়া হয়েছে, দিস লাইক হান্ড্রেডস অফ পিপল। কিন্তু এই লাইগো কোলাবোরেশনের যে টিমটা বা কিপ থর্ন এবং অন্যান্য যারা হচ্ছে গ্র্যাভিটেশনাল ওয়েভের প্রেডিকশন করেছেন, গ্র্যাভিটেশনাল ওয়েভের প্রেডিকশন এসছে সেই আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি থেকে, দ্যাট ওয়াজ ব্যাক ইন 1905, রাইট? এবং তারপরে হচ্ছে কিপ থর্ন এবং তারা যখন গ্র্যাভিটেশনাল ওয়েভের ডিটেকশন, যে পৃথিবীতে করা একটা ডিটেকশনের মাধ্যমে সম্ভব, সেটা তারা সেই 1960s এর দিকে হচ্ছে তারা প্রথম এটা নিয়ে কাজ শুরু করেন। সেই 1950-60s থেকে তারা কাজ শুরু করেন, ডিটেক্টরের কিরকম বানানো লাগবে, সেই ডিটেক্টরের সাইজ কিরকম হবে, সেটা কোথায় যাবে, এগুলি সব নিয়ে তারা কাজ শুরু করেন। অ্যান্ড ইভেন্চুয়ালি 2017 সালে এসে তারা হচ্ছে 13-14 সালের দিকে তারা ফার্স্ট ডিটেক্ট করেন, অ্যান্ড দে গট দ্য নোবেল প্রাইজ। সো ইয়েস, যদি ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি নিয়ে কেউ একটা তত্ত্ব দাঁড়া করাতে পারেন, এক্সপ্লেনেশন, দ্যাটস ডেফিনেটলি এটার অনেক হাই পটেনশিয়াল আছে to get a Nobel Prize, but it has to be verified, it has to be tested, and it will likely take many more years. But yeah, of course, why not? আচ্ছা ম্যাম, আমরা এতক্ষণ ধরে রুবিন অবজারভেটরি কেন বাকি সব টেলিস্কোপ কিংবা অবজারভেটরি থেকে আলাদা, তার বিশেষত্বের জায়গা, তার যে হিউজ ক্যাপাবিলিটি, এগুলো নিয়ে আলোচনা করলাম।
আমাদের সামনে পরে যে প্রশ্নটি এসেছে করেছেন আব্দুল্লাহ আল নাদরুন। তিনি জানতে চেয়েছেন রুবিন অবজারভেটরির ব্যাকলেশ গুলো ঠিক কি কি? Backlash. I'm not sure I understand the question very much. উনি কি জানতে চেয়েছেন রুবিন অবজারভেটরি লিমিটেশন গুলো কি কি? জি না, তিনি সম্ভবত লিমিটেশন সম্পর্কে জানতে চাচ্ছেন বা কি কি প্রতিকূলতা রুবিন অবজারভেটরি ফেস করতে পারে। আচ্ছা, প্রতিকূলতার ব্যাপারে ডেফিনেটলি বলতে পারি যে যেহেতু এটা এখন পর্যন্ত তৈরি করা সবচাইতে লার্জেস্ট ক্যামেরা, এটার অপারেশন এবং পারফরমেন্স আসলে ওভার দ্য লং টাইম কিরকম হবে সেটা ডেফিনেটলি ইটস সামথিং দ্যাট উই হ্যাভ টু সি। কারণ বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি, যেমন নতুন যখন আমরা সম্পূর্ণ নতুন ধরনের একটা ফ্যাসিলিটি তৈরি করি, যেমন হাবল বা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যখন গিয়েছে বা ইভেন ইউক্লিড স্পেস মিশন যখন গিয়েছে, এখানে অনেক নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি হয় যেটা আমরা আগে থেকে জানতে পারি না। এবং স্পেসে যেমন একটা প্রবলেম থাকে যে ইটস রিয়েলি হার্ড টু গো দেয়ার অ্যান্ড ডু সামথিং অ্যাবাউট ইট, আমরা সবকিছু রোবোটিক্যালি রিমোটলি করতে হয়। তো সেই তুলনায় রুবিনের যত টেকনিক্যাল চ্যালেঞ্জেস আসবে, হোপফুলি সেটা আমরা, যেহেতু এটা পৃথিবীতেই আছে, সেটা আমরা পৃথিবীতে বসেই খুব ভালোভাবে হচ্ছে সলভ করতে পারবো। বাট এটার একটা কনস্ট্যান্ট মেইনটেনেন্স প্রয়োজন। কারণ যেহেতু এটা খুবই অ্যাম্বিশাস একটা প্রজেক্ট এবং এটা এত বড় একটা ক্যামেরা, এত বড় একটা মিরর, এটা খুবই ভারী। সো এটার কনস্ট্যান্ট অপারেশন, যে সেটা শুধুমাত্র ওয়েটটাকে ধরে রাখতে হবে তা না, সেটাকে কনস্ট্যান্টলি মুভ করা, বিভিন্ন লোকেশনে নেয়া, এটার পেছনে অনেক টেকনিক্যাল ব্যাপার থাকে। এবং যেহেতু আমরা খুব ছোট ছোট অবজেক্টকে প্রিসাইসলি এখান থেকে অবজার্ভ করতে চাই, সো এই মুভমেন্টটাও কিন্তু খুব প্রিসাইজ হতে হয়। সো এই প্রেসিশন ম্যানেজমেন্ট এবং ডেটার কোয়ালিটি ম্যানেজমেন্ট, এগুলোর পিছনে ডেফিনেটলি এটা একটা কন্টিনিউয়াস প্রসেস অফ টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্টস। সো ডেফিনেটলি সেখানে চ্যালেঞ্জেস আছে। একই সাথে যেমন একটা বড় চ্যালেঞ্জ, বাট আই থিঙ্ক উই অলরেডি কাইন্ড অফ সলভ দ্যাট ইন আ ওয়ে, যে এখান থেকে যে হিউজ পরিমাণে ডেটা আসবে, সেই ডেটাটা আমরা আসলে কিভাবে হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় পৌঁছে দেবো, পৃথিবীর বিভিন্ন জায়গার বিজ্ঞানীদের কাছেও আমরা পৌঁছে দেবো কিভাবে। সো এটার একটা সলিউশন এখন পর্যন্ত যেটা হয়েছে, যে রুবিনের ডেটা হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি মানুষজনকে ডাউনলোড করতে হবে না। রুবিনের একটা ইনফ্রাস্ট্রাকচারই তৈরি হয়েছে যে যারা রুবিনের ডেটা নিয়ে কাজ করতে চায়, তাদের যেখানে এটার সেন্ট্রাল ডেটাবেজ আছে, সেই ডেটাবেজেই তাকে কম্পিউটেশনাল ফ্যাসিলিটি একটা অংশ দেওয়া হবে, যে আচ্ছা এখানেই ইউ ডু ইউর রিসার্চ অ্যান্ড ইউর অ্যানালিসিস, সো দ্যাট তুমি ছবিটাকে বারবার কপি করছো না, একটা ছবি থেকেই ডেটা নিয়ে ইউ আর ডুইং ইট। সো এই জিনিসটাও আসলে টেকনিক্যাল ভেরিফিকেশনের প্রচুর প্রয়োজন রয়েছে, কারণ এখন পর্যন্ত ইভেন রুবিনের যে 3000 কোলাবোরেটর রয়েছেন, তারা সবাই এখন রুবিনের ডেটা ব্যবহার করছেন না। এটা এখনো বিভিন্ন ধরনের টেকনিক্যাল ভেরিফিকেশনের মধ্য দিয়ে যাচ্ছে সায়েন্টিফিক রিসার্চের জন্য। সো যখন এটার ব্যবহারকারীর সংখ্যা অনেক বেড়ে যাবে এবং রুবিনের বাইরেও পুরো পৃথিবীর অনেক অনেক মানুষ এটা হোপফুলি ব্যবহার করবে, তখন এই সবাইকে এই কম্পিটিশনাল ফ্যাসিলিটিটা যে প্রদান করা, সেটা নিয়ে ডেফিনেটলি দেয়ার উইল বি চ্যালেঞ্জেস। আর ইন টার্মস অফ লিমিটেশন, একটা জিনিস যেটা প্রথমেই আসলে মাথায় আসে, সেটা হচ্ছে যেটা বলছিলাম যে রুবিন অবজারভেটরির ছবিগুলো তো আসলে আমাদের সব ধরনের ওয়েভলেন্থ নেট, শুধুমাত্র দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যে আছে এবং নিয়ার ইনফ্রারেডের কিছুটা অংশ আছে আমার ওয়াই ব্যান্ডে। সো মাত্র 5টা বা 6টা ব্যান্ড দিয়ে you don't get the whole picture of what is possible in the universe. এই ওয়েভলেন্থ গুলোতে আকাশে পৃথিবী থেকে যতটুকু বেটার ডেটা দেখা সম্ভব, it is going to give us that. বাট এটার লিমিটেশন ডেফিনেটলি হবে হচ্ছে যে অন্যান্য তরঙ্গ দৈর্ঘ্যে কি হচ্ছে, এবং সেক্ষেত্রে আসলে আমাদের অন্যান্য ফ্যাসিলিটি গুলো আমাদেরকে অগমেন্টেড ডেটা বা প্যারালাল ডেটা প্রদান করবে। ফর এক্সাম্পল ইউক্লিড টেলিস্কোপের কথা আমি বেশ কয়েকবারই বলেছি, যে ইউক্লিড টেলিস্কোপ কিন্তু আসলে দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যে মহাবিশ্বকে দেখছে না, এটা হচ্ছে নিয়ার ইনফ্রারেড, মিড ইনফ্রারেড, এরকম ইনফ্রারেড তরঙ্গ দৈর্ঘ্যে দেখছে। সো সেখান থেকে আমরা একটা অবজেক্টের দিকে তাকালে যে ইনফরমেশনটা পাবো, সেটা হচ্ছে ইন এডিশন টু হোয়াট উই গেট ফ্রম রুবিন। সো ইভেন্চুয়ালি all of these telescope facilities they are going to collaborate। এবং আমি যে নিজে রুবিনের যেই কাজের সাথে যুক্ত ছিলাম ইন্ট্রাক্লাস্টার লাইট মেজারমেন্টের, সেই কোলাবোরেশন কিন্তু অলরেডি এই বছরই আমরা একটা ওয়ার্কশপ করি এই বছরের শুরুতে। সেখানে রুবিন এবং ইউক্লিড দুটো মিশন থেকে আমরা যে ডেটা পাবো, সেই ডেটাগুলোকে কম্বাইন করে কিভাবে আমরা মাল্টি লেভেলের অ্যানালিসিস করতে পারি, সেটা নিয়ে অলরেডি আমরা চিন্তা করছি। সেটার জন্য আমরা অলরেডি পাইপলাইন তৈরি করছি। সো লাইক উই নিড
many parallel information. শুধুমাত্র রুবিন দিয়ে আসলে we cannot solve everything, but it's going to help a lot. আমরা ইতোমধ্যে আমাদের কমেন্ট বক্সের সবগুলো প্রশ্নের উত্তর ম্যামের কাছ থেকে পেয়ে গিয়েছি। তবে ম্যাম, আমার ব্যক্তিগতভাবে আমি যে জিনিসটা খেয়াল করেছি, বিশেষত বাংলাদেশের সম্মুখ সারির জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে, যে বেশিরভাগই এককালে যখন বাংলাদেশে ছিলেন ট্রিপলি থেকে পড়াশোনা করেছেন এবং পরবর্তীতে আর কি অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোফিজিক্সে সুইচ করেছেন, আপনি সহ আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি। তো আমি ব্যক্তিগতভাবে এটা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম যে ঠিক ট্রিপলি থেকে অ্যাস্ট্রোফিজিক্সে যে সুইচ করার ব্যাপারটা, এই ক্ষেত্রে কি কি সুবিধা পাওয়া যায় বা ইন্টারলিঙ্কটা ঠিক কোন জায়গায়, কিংবা অসুবিধা কি কি ফেস হয়তো করা হয়ে থাকে এই সম্পর্কে। আচ্ছা, তো আমি প্রথমবারেই যখন এই প্রশ্নটা করেছিলে আমি কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা করেছি আসলে, যে ট্রিপলির সাথে জ্যোতির্বিজ্ঞানের সম্পর্ক মোটামুটি ভালোই। বিশেষ করে আমি যদি দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের অবজারভেশনের কথা বলি, এটার জন্য অপটিক্স সম্পর্কে আমাদেরকে বেশ ভালো পরিমাণে জানতে হয়। এবং আমরা যখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ি, সেখানে আমাদের অপটিক্স সম্পর্কে আসলে বেশ ভালো ধরনের আমাদের কোর্স ওয়ার্ক থাকে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমরা মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে পড়তে পারি, এবং আমরা হচ্ছে রেডিও ইনস্ট্রুমেন্টেশনের ব্যাপারে পড়ি, যে কিভাবে একটা রেডিও ডিটেক্টর প্রস্তুত করা যায় ফর এক্সাম্পল। এবং রেডিও ডিটেক্টরস আর বেসিক্যালি রেডিও টেলিস্কোপ। সো রেডিও টেলিস্কোপ বা রেডিও অ্যাস্ট্রোনমির যে ফিল্ডটা, এটার পায়োনিয়াররা কিন্তু আসলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। সো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর থেকে যে নলেজটা পাওয়া যায়, সেখান থেকে এই জিনিসগুলো আসতে পারে। এট দ্য সেম টাইম ইলেকট্রিক্যাল এবং বিশেষ করে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর যে পার্টটা আছে, সেখানে একটা বড় অংশ হচ্ছে টেলিকমিউনিকেশন এবং ইলেকট্রনিক্স ইন জেনারেল। সো ইলেকট্রনিক্স থেকে যারা পড়াশোনা করে তারা কিন্তু এই যে টেলিস্কোপের যে ডিটেক্টর গুলো আছে, যে সিসিডি লেভেলের ক্যামেরা আছে, তারা সেই ধরনের ইনস্ট্রুমেন্টেশনের ব্যাপারে জানতে পারে, এবং কিভাবে এই ইনস্ট্রুমেন্ট গুলো কাজ করে সেগুলোর ব্যাপারে তারা অলরেডি একটা ভালো ধারণা পায়। আবার টেলিকমিউনিকেশনের জন্য আসলে আমাদের একটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমার এডুকেশনের একটা বড় পার্ট ছিল যখন আমি মেজর মাইনর করি। আমার মেজর ছিল ইলেকট্রনিক্স এবং মাইনর ছিল টেলিকমিউনিকেশনে। সেখানে আমরা সিগন্যাল প্রসেসিং এর ব্যাপারে অনেক কিছু শিখি। সো আমাদের ফার্স্ট অফ অল আমাদের প্রচুর প্রোগ্রামিং করতে হয়েছে ইঞ্জিনিয়ারিং এর জন্য আমাদের। সো এবং অ্যাস্ট্রোনমি ইজ অল অ্যাবাউট ডেটা অ্যানালিসিস অ্যান্ড প্রোগ্রামিং, লাইক লিটারালি প্রোগ্রামিং সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। পদার্থবিজ্ঞান, গণিত এবং স্ট্যাটিস্টিক্স, এই ব্যাপারগুলো সম্পর্কে অনেক ভালো জানতে হবে। এবং প্রোগ্রামিং এবং ডেটা অ্যানালিসিস দুটো ব্যাপারে কিন্তু আমার ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর ব্যাকগ্রাউন্ড আমাকে খুব শক্ত একটা ভিত্তি দিয়েছিল। সো আই উড সে these are the strengths, but at the same time কেউ যদি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে জ্যোতির্বিজ্ঞান আসতে চায়, দ্যাটস মোর দ্যান ওয়েলকাম। আমার এমন আমি যখন মাস্টার্স করেছি, সেখানে আমার একজন ক্লাসমেট ছিল যে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং থেকে এসছে, এবং বাংলাদেশ থেকে যারা জ্যোতির্বিজ্ঞানে এসছে তাদের মধ্যে কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকেও জ্যোতির্বিজ্ঞানে সুইচ করেছেন এমন মানুষজন রয়েছে। সো আ লট অফ থিংস আর পসিবল। কারণ হচ্ছে বাংলাদেশের থেকে, আমি এটা সবসময় বলি যে বাংলাদেশের থেকে এটা মনে হতে পারে যে আমি একটা সাবজেক্টে আন্ডার গ্রাজুয়েট করছি, এখন আমি সামনে যা করব তার সবকিছু এটার সাথেই কানেক্টেড হতে হবে, which is not really true। কারণ আমি নিজের কথা যদি বলি, আমি মাত্র 4 বছর আমার আন্ডার গ্রাজুয়েট পড়াশোনা করেছি, দ্যাট ওয়াজ ইন ইঞ্জিনিয়ারিং। এবং এখন যদি কেউ আমাকে একটা ইঞ্জিনিয়ারিং টুলস দ্বারা করাতে বলে, আইল বি আ রিয়েলি ব্যাড পারসন টু ডু দ্যাট। কারণ আমার তেমন কিছু মনে নাই, আই রিয়েলি রিমেম্বার ভেরি লিটল। দ্যাট এট দ্য সেম টাইম এরপরে আমি 2 বছরের একটা মাস্টার্স করেছি, আমি 5 বছরের একটা পিএইচডি করেছি, এবং তারপরে প্রায় 2 বছর হলো আমি পোস্টডক করছি। সো আই এম অলরেডি লাইক 2016 সাল থেকে আমি জ্যোতির্বিজ্ঞানে কি বলবো একাডেমিক স্টাডি শুরু করেছি। সো অলমোস্ট 9 বছর হয়ে গেছে যে আমি জ্যোতির্বিজ্ঞান নিয়েই কাজ করছি এবং জ্যোতির্বিজ্ঞান নিয়েই নতুন কিছু শিখছি। সো সেই 9 বছরের তুলনায় 4 বছর আমি কি করেছিলাম, দ্যাটস নট রিয়েলি সুপার ইম্পর্টেন্ট। সো আন্ডার গ্রাজুয়েট এডুকেশন ক্যান বি হেল্পফুল, ইটস গ্রেট ইফ ইউ ক্যান কানেক্ট সামথিং, যে আমি আন্ডারগ্রেড থেকে এই জিনিসগুলো শিখেছি যেটা নিয়ে আমি আসলে জ্যোতির্বিজ্ঞানে সামনে পড়তে চাই। বাট জ্যোতির্বিজ্ঞান নিয়ে কাজ করতে গেলে দ্য মেইন ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ইউ হ্যাভ টু রিড অ্যাস্ট্রোনমি। এবার তোমাকে জ্যোতির্বিজ্ঞান নিয়ে মানে একজনকে জ্যোতির্বিজ্ঞান নিয়ে জানতে হবে, জ্যোতির্বিজ্ঞান নিয়ে বই পড়তে হবে, জ্যোতির্বিজ্ঞান নিয়ে অ্যানালিসিস করতে হবে, এবং সেখান থেকে শিখতে হবে কনস্ট্যান্টলি। যদি কেউ তার
প্রপার ব্যাকগ্রাউন্ড নলেজটা ডেমনস্ট্রেট করতে পারে, তাহলে তার ব্যাকগ্রাউন্ড এক্স্যাক্টলি কি ছিল এটা অ্যাট সাম পয়েন্ট অনেক বেশি ডিপেন্ড করে না। কিছুটা ডেফিনেটলি ডিপেন্ড করে, বাট নট এন্টায়ারলি, আই উড সে দ্যাট। আসলে ম্যাম, আপনি ঠিক যে কথাটা বললেন, আমরা যারা বাংলাদেশের শিক্ষার্থী আছি আর কি, আমরা ঠিক এই ভ্রান্ত ধারণা অনেকেই আর কি নিজের মধ্যে রাখি। আমি নিজেও রাখতাম যে আমি ঠিক যেই সাবজেক্টে আন্ডারগ্রেড করেছি সেই সাবজেক্টে আমাকে ফিউচারে পড়াশোনা কন্টিনিউ করতে হবে। এক্ষেত্রে আমরা অনেকেই যারা হয়তো জ্যোতির্বিজ্ঞান ভালোবাসি বা টুকটাক পড়তে পছন্দ করি, তারা অনেক ক্ষেত্রে হতাশায় ভুগি যে বাংলাদেশে তো অ্যাস্ট্রোনমি অনেক আন্ডাররেটেড, হয়তো আমি কখনোই মানে অ্যাস্ট্রোনমার হইতে পারবো না বা পড়াশোনাটা করতে পারবো না। তো এই সুন্দর প্রশ্নের উত্তরটা আমরা আপনার কাছ থেকে পেলাম, যে জন্য আমরা অনেক আনন্দিত এবং অনেক অনেক ধন্যবাদ। আমি নিজেও এটা নিয়ে আর কি অনেক ইন্টারেস্টেড ছিলাম জানার জন্য। তো ম্যাম, আমরা একেবারে সর্বশেষ পর্যায়ে চলে এসেছি, শুধুমাত্র একটি শেষ প্রশ্ন দিয়ে, যেটা আমার ব্যক্তিগত প্রশ্ন দিয়ে আমি আজকে আমাদের প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি। সেটা হলো, আমরা দেখতে পাচ্ছি ম্যাম রুবিন অবজারভেটরি সহ আরো 2-3টা বা বেশ কিছু ভালো ভালো অবজারভেটরি চিলিতে অবস্থিত। তো এই যে সাউথ স্কাই ভেশনের প্রতি যে ঝোঁকটা বা কাজটা করা হচ্ছে, তা কেন? মানে সাউথ স্কাই অবজারভেশনই কেন, আর চিলিতেই বা কেন? আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। আমি এটার উত্তর কিছুটা দেওয়ার চেষ্টা করেছি আমার টকের মধ্যে। সেটা হচ্ছে সাউথ ইজ নট পার্টিকুলারলি ফেভার্ড হিয়ার। আমরা আকাশের পুরোটা অংশেরই ছবি তুলতে চাই, এবং দক্ষিণে যখন আমরা কোনো একটা অংশের ছবি তুলতে চাই তখন আসলে আমরা দক্ষিণ গোলার্ধের বিভিন্ন জায়গাতে এই ছবিগুলো তুলতে চাই। এবং যখন আমরা একটা খুব স্পেশাল অবজারভেটরি বা অবজার্ভিং ফ্যাসিলিটি প্রস্তুত করতে চাই, যেখানে আমাদের প্রচুর পরিমাণে ফান্ডিং আসলে ব্যয় হয়, প্রচুর পরিমাণে এফোর্ট ব্যয় হয়, আমরা সবসময় এমন একটা জায়গায় অবজারভেটরিটা চাই যেখানে আমাদের লাইট পলিউশন খুব কম থাকবে ফর শিওর, যেই জায়গাটা পোটেনশিয়ালি একটা ড্রাই এরিয়াতে হবে, এবং এটা বেস্ট হচ্ছে এটা যদি আমার কোনো একটা পাহাড়ের চূড়ার দিকে হয়, কারণ সেখানে যদি আমাদের কোনোভাবে কোনো মেঘ চলেও আসে, আমার অবজারভেটরিটা মেঘের উপরে থাকবে। সো দক্ষিণ গোলার্ধে যখন আমরা এই কন্ডিশনগুলি মেট করতে চাই, আমার ফ্যাসিলিটি গুলো আসলে চলে আসে চিলির এই অংশে, কারণ চিলির সেখানে একটা বড় মরুভূমি রয়েছে। এই যে এই কি বলে এটাকে, আমাদের যে শুধুমাত্র রুবিন অবজারভেটরি না, এখানে আরো বেশ কিছু ভিএলএ, ভেরি লার্জ অ্যারে নামের একটা অবজারভেটরি আছে। এখানে আলমা নামের একটা খুবই বিখ্যাত রেডিও একটা অবজারভেটরি আছে। এগুলি সবই কিন্তু চিলির আটাকামা ডেজার্টের আশেপাশে, কারণ ওখানে এগেইন আমরা খুবই আইডিয়াল এনভায়রনমেন্ট পাচ্ছি। আমার ড্রাই ওয়েদার, মাউন্টেন রেঞ্জ এবং উঁচু জায়গা, এবং লোকালয়ের বলতে তেমন কিছু নেই। সো পারফেক্ট প্লেস ফর অ্যাস্ট্রোনমি অবজারভেশনস। একই সাথে দক্ষিণ গোলার্ধে যখন আমরা অবজার্ভ করতে চাই, ফ্যাসিলিটিগুলো ইউজুয়ালি আইদার চিলিতে হয়, অথবা সাউথ আফ্রিকাতে হয়, অথবা হচ্ছে অস্ট্রেলিয়াতে হয়, কারণ অস্ট্রেলিয়াতেও খুব বড় জায়গা জুড়ে আসলে মরুভূমির অংশ, সেখানে লোকালয় বলতে তেমন কিছু নেই, অ্যান্ড দে আর ফর রিয়েলি গুড ফর অবজারভেশনস। একই সাথে আমরা যখন দক্ষিণ গোলার্ধের পাশাপাশি উত্তর গোলার্ধের কথা চিন্তা করি, প্রচুর পরিমাণে ফ্যাসিলিটি আসলে হাওয়াইতে হয়। যেমন আমি একটা ছবি দেখিয়েছিলাম আমাদের ইন্টারক্লাস্টার লাইটের কথা যখন বলছিলাম, সেটা হাওয়াইতে ওখানে বেশ কিছু পর্বতমালা রয়েছে, এবং সেগুলো একইভাবে ইন দ্য মিডল অফ নোওয়্যার, খুবই ডার্ক, অনেক হাই এরিয়াতে। সেখানে সুবারু হাইপার সুপ্রিম ক্যামেরা রয়েছে, সেখানে ক্যানাডিয়ান, ফ্রান্স, হাওয়াইয়ান টেলিস্কোপের রেঞ্জ রয়েছে। ইনফ্যাক্ট আমি যেটা বলছিলাম যে রুবিন থেকে আমরা আকাশের দক্ষিণ গোলার্ধের পুরো জায়গাটার স্ক্যানিং পাচ্ছি। আমি যদি এটার একটা নর্দার্ন অ্যানালগ চাই, সেই নর্দার্ন অ্যানালগটার নাম হচ্ছে ইউনিয়ন্স। এটা ultraviolet and near infrared of imaging of northern sky. It's a survey যেটা হচ্ছে কানাডা এবং ফ্রান্সের প্রাইমারি কোলাবোরেশনে তৈরি করা হয়েছে। সো ইউনিয়ন সার্ভে ইজ বেসিক্যালি কভারিং দ্য নর্দার্ন পার্ট অফ দ্য স্কাই। কিন্তু ইউনিয়ন সার্ভেটা যেহেতু আমাদের রুবিনের মতো ফ্যাসিলিটি আসলে তখন ছিল না, এটা একটা ইন্ডিভিজুয়াল টেলিস্কোপ দিয়ে তৈরি করা হয়নি, এটা মাল্টিপল টেলিস্কোপে মাল্টিপল ফিল্টার দিয়ে গত প্রায় 10 বছরের কাছাকাছি সময় ধরে এই সার্ভেটা তৈরি হচ্ছে। ইটস স্টিল অনগোয়িং, ইটস স্টিল ভেরি পাওয়ারফুল, বাট যেহেতু এটা রুবিনের মতো এত ফ্যান্সি এবং হাই পাওয়ার্ড ফ্যাসিলিটি না, এটা আসলে জ্যোতির্বিজ্ঞান কমিউনিটিতে উই নো অ্যাবাউট ইট, বাট আই থিঙ্ক পাবলিক আউটরিচের দিক থেকে এগুলো অনেক পিছিয়ে আছে। জি ম্যাম, ধন্যবাদ ডক্টর লামমিম আহাদ ম্যামকে পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে।
নিত্য নতুন প্রযুক্তির হাত ধরে এগিয়ে যাচ্ছে বিজ্ঞান। রুবিন অবজারভেটরির মতো প্রজেক্ট সত্যি বলতে শুধু একটি প্রজেক্ট নয়, বরং এটি একটি স্বপ্ন যা মহাবিশ্ব সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর খুঁজে আমাদের সামনে উন্মোচন করবে এক নতুন দিগন্ত। আর ডক্টর ভেরা রুবিনের মতো শত শত নারীর মধ্যে অপার সম্ভাবনা রয়েছে শুধুই বিকশিত হবার অপেক্ষায়। অন্যদিকে সত্যি বলতে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি দেশ যেখানে জ্যোতির্বিজ্ঞান এখনো যথেষ্ট পরিমাণে আন্ডাররেটেড, এমন একটা পরিবেশ থেকে শাইন করেছেন এমন উল্লেখযোগ্য একজন নারী ব্যক্তিত্ব হলেন আমাদের লামি মাহাত ম্যাম। নিঃসন্দেহে বর্তমানে তরুণ এবং বিজ্ঞানে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আজকের বিজ্ঞান আড্ডা ছিল অত্যন্ত পরিমাণে কিউরিসিটি বিল্ডিং এবং ইন্সপিরেশনাল। ভবিষ্যতেও এমন মেধাবী, উদ্যমী এবং চিন্তাশীল ব্যক্তিত্বের হাত ধরে এগিয়ে যাক সায়েন্স, এগিয়ে যাক টেকনোলজি, এগিয়ে যাক অ্যাস্ট্রোফিজিক্স, এগিয়ে যাক নারীরাও। আজকের অনুষ্ঠানে পুরোটুকু সময় জুড়ে একজন ধৈর্যশীল দর্শক হিসেবে আমাদের সাথে যারা ছিলেন তাদেরকেও আন্তরিক কৃতজ্ঞতা। ট্যাকিওনের আগামী বিজ্ঞান আড্ডার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ম্যাম, আপনি অনেক অনেক ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা এবং আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সবাইকেও অসংখ্য ধন্যবাদ এই আয়োজনের জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এগেইন আমিও ব্যক্তিগতভাবে যারা দেখেছেন এবং খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবার জন্য শুভকামনা রইল। আচ্ছা ম্যাম, যেহেতু আমাদের টেকনিক্যাল ইস্যুর কারণে হয়তো ব্যাকগ্রাউন্ডে যিনি ছিলেন তিনি বর্তমানে অ্যাবসেন্ট আছেন, আমরা তাহলে প্রত্যেকে যে যার মতো লিভ নিয়ে প্রোগ্রামটি আজকে এখানে শেষ করি। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ।